ভাই, হুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো হৃদয়? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন এই আছেন তো ভাই? আল্লাহর মধ্যে চলতেছে। সামনে তো লকডাউন, দেখা যাক কি হয়, দেশের অবস্থা কি। হ্যাঁ, লকডাউন তো আসলে চলতে আছে, এটা তো মনে হয় না থামার। এটা বেশ কিছুদিন চলবে মনে হচ্ছে। এর মধ্যে আমাদের কাজ করা লাগবে, আমাদের তো অনলাইনে কাজ আসলে। হ্যাঁ ভাই। ভাই, আপনি এই যে এফিলিয়েট মার্কেটিং করেন, এফিলিয়েট মার্কেটিং করার পাশাপাশি অন্য কোনো পেশায় আপনি কি জড়িত? মানে আছেন কোনো কিছু? আমি বর্তমানে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আছি। আমি হলো গিয়ে প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিসেবে ওখানে আছি। মানে কেনা বেচার সাথে আমার সম্পর্ক, কাজকর্ম আর কি। তো জি, একটা অর্গানাইজেশনে আমি হ্যাঁ, কাজ করি, ওখানে আমার ৯টা ৫টা অফিস আর কি। তো সেইটাই হচ্ছে হলো গিয়ে মূলত আমার মেইন ইনকাম সোর্স ছিল ২০১৬ সাল পর্যন্ত। আমি মূলত এই অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে বা এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসি ২০১৭ সালে। তার আগ পর্যন্ত আমার ওটাই ছিল আর কি। আচ্ছা। এমনিতে আমার পড়াশোনা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আমি আবার একটা এমবিএ করছি। এই ও গ্রেট। এখন মানে আপনার ওই পেশার পাশাপাশি কেনা-বেচার মানে জবের পাশাপাশি এখন এফিলিয়েট মার্কেটিং করতেছেন আরকি। ২ টা সমানভাবে। অ্যাফিলিয়েট আসলে শুরু করছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে, এখন আস্তে আস্তে আরো এক্সপান্ড করার ট্রাই করতেছে, চেষ্টা করতেছে আর কি। আচ্ছা। তাইলে ভাই আজকে তো আমরা কথা বলবো মূলত আপনার অনেকগুলা প্রজেক্ট, কিন্তু তার মধ্যে থেকে আমরা কথা বলবো আপনার ইএমডি ডোমেইন দিয়ে ১ম মনে হয় আপনার সাইট মানে জীবনের ১ম সাইট শুরু হ্যাঁ। করেছিলেন। মানে একটা এফিলিয়েট হুম। সাইট। দেন ওই সাইট থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আপনি জি। সাকসেসফুল। ঠিক হুম। আছে? আচ্ছা ভাই, তার আগে একটা কথা জিজ্ঞাসা করে নিই যে আপনি লাস্ট এই যে ২-১ দিন আগে মনে হয় একটা গুগল আপডেট হ্যাঁ, দিয়েছে। ওই আপডেটে কি আপনার সাইট কোনো হিট খেয়েছে অথবা ঠিকঠাক এটা আছে খুব কিনা? মজার একটা ব্যাপার। আমি আসলে আজকে ভাবতেছিলাম, তুমি যদি আমাকে এটা জিজ্ঞাসা না করতে আমি নিজেই বলতাম হয়তোবা কথার মাঝখানে। সেটা হচ্ছে হলো গিয়ে আমার ইএমটি যে ডোমেইনটা, এই ডোমেইনটা হলো গিয়ে লাস্ট যে হ্যাঁ, ডিসেম্বরে একটা আপডেট গেল। সেই আপডেটের পর বেশ ভালো হিট হ্যাঁ, খাইছিল। হ্যাঁ? কিন্তু রিসেন্ট যে হ্যাঁ। কনটেন্টের যে একটা আপডেট দিল, এই কনটেন্ট আপডেট দেওয়ার সাথে, সাথে আমার সাইটটা আল্লাহর রহমতে সব কিওয়ার্ড একদম টপ 3 তে চলে আসছে। যা ছিল। একদম হাবি যেই কয়টা আচ্ছা, আপডেট দিছি আমি একদম সব টপ 3 তে চলে আসছে ইএমডিটা। এখন ইএমডিটা, ভালো, হ্যাঁ, গ্রেট। ইএমডিটা একটা মজার ব্যাপার হচ্ছে হলো গিয়ে গত ৭ না ৮ দিনে আমার ইনকাম ছিল হচ্ছে হলো গিয়ে $১৫ মতো। তো আজকে আমার ইনকাম হইছে হলো গিয়ে $১০৫ মতো। মানে এই আপডেটটা দেওয়ার পরের দিন। মানে আপডেটটা পাওয়ার পর আজকের, হ্যাঁ, মাশাআল্লাহ। একদিনে আমার ইনকাম আসলে $১০৫ মতো এখান থেকে আসছে। কারণ এটার কারণটা আমি মোটামুটি মনে হয় ধরতে পারছি কেন এই কাজটা হচ্ছে। কারণ আমার আরেকটা বিগ অথরিটি সাইট আছে। আমার যে কয়টা রিভিউ কনটেন্ট ছিল মোটামুটি সবগুলাই কম বেশি ইফেক্টেড হইছে। স্নিপেটে যেগুলো ছিল সবই নেমে গেছে। তো কেন নামছে আমি জানি না। এখন গুগল দেখাচ্ছে হলো গিয়ে মাত্র ৫০০ ওয়ার্ড লেখা, ৭০০ ওয়ার্ড লেখা একটা কনটেন্টকে টপে দেখাচ্ছে। কিন্তু আমার ওই কনটেন্টটা আসলে একটু নেমে গেছে। কিন্তু আমি আসলে এটাতে আসলে খুব বেশি চিন্তিত না। কারণ আসলে আপডেট আমরা সবাই যারা এই ফিল্ডে কাজ করি প্রতি বছরই এখন ৭-৮টা আপডেট পাই অভ্যস্ত। আর গুগল আপডেট দেয়। তো ওই আপডেট নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামায় না। এক আপডেটে ডাউন খাইলে আরেক আপডেটে আসলে উঠে যাবে। তো ওটা নিয়ে এখন খুব বেশি চিন্তা করতেছে না। তবে ইএমডিটার পুরাপুরি উঠে গেছে, কারণ হচ্ছে হলো গিয়ে ইএমডিতে আমার বেশ কিছু কেস স্টাডি ছিল। কেস স্টাডি বলতে আমি নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করে আমার প্রোডাক্টটা রিলেটেড বিভিন্ন গবেষণার টাইপের লেখা দিছিলাম। মনে করো যে অনেকটা হলো গিয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, তারপর বিভিন্ন জায়গা থেকে মানুষ কি বলে, মানে রেডিটে কে কি বলে, এরকম টাইপের একটা কন্টেন্ট দিছিলাম। তো সেই কন্টেন্টটার সাথে আমি একটা খেয়াল করে দেখলাম যে এই কন্টেন্টটার সাথে যে কয়টা পোস্ট আমার ইন্টারলিঙ্ক করা ছিল সবগুলা পোস্ট টপে চলে গেছে। খুব মজার একটা ব্যাপার হুম, এটা। আমি জানি না এখন পর্যন্ত আসলে আপডেট কি হচ্ছে না হচ্ছে। এই ব্যাপারটা ছিল যে এই জিনিসটা একটা রোগ সারাইতে হেল্প করে কি করে না? এই কোয়েশ্চেনটার জন্য আমি যে প্রোডাক্টটার মার্কেটিং করি আরকি EMD ডোমেইনের, এই প্রোডাক্টটা স্পেসিফিক একটা রোগ সারাইতে হেল্প করে কি করে না তার একটা কেস স্টাডি। সেটা আমার এই ৩ দিন আগে ছিল মনে হয় ৮৭ বা ৮৮ তে। এখন কিওয়ার্ডটা মানে চোখের পলকে কিছুই করি নাই আমি। ৬ থেকে ৭ এ চলে আসছে। এবং এই ৬ থেকে ৭ এ আসার সাথে, সাথে ওর সাথে যে কয়টা কনটেন্ট ইন্টারলিঙ্ক করা ছিল সবগুলো আমার টপ 3 তে চলে গেছে। আমি জানি না। মাশাআল্লাহ। আমি আসলে আমি আসলে জানি না কি হচ্ছে। এখন পর্যন্ত আসলে আপডেটের ব্যাপারে কিছু বলা খুবই ডিফিকাল্ট। মাত্র ৩ দিন ৩ দিন না ২ দিন মনে হয় গেল। তো দেখা যাক এখন আল্লাহ রিজিকে হ্যাঁ, যা রাখছে। হ্যাঁ, ঠিক বলছেন। আল্লাহ তো রিজিকে যা লিখছে ওইটাই থাকবে। কম আর বেশি হবে না। যাই হোক, সেটাই। এর পরের বিষয়টা হচ্ছে ভাই, মানে
2012 সালে হুম গুগল ইএমডি ডোমেইনকে একটা ওয়েব স্প্যাম হিসাবে ধরলো আর কি। হুম কিন্তু আপনি 2017 সালে সাইটটা শুরু হ্যাঁ করছেন, তাহলে কেন আপনি ইএমডি ডোমেইন দিয়ে তখন শুরু করলেন আর কি? 2012 সালে তো ওটা ঘোষণা করলেন, আচ্ছা 2017 সালে আপনার, আমি যতটুকু জানি, শুরু করছেন হুম সাইটটা। 2017 সালে কেন তাহলে ইএমডি ডোমেইন দিয়ে শুরু করলেন? আহ, আমার অ্যাফিলেট মার্কেটিং এ আসা মূলত খালিদ ফারহান ভাইয়ের হাত ধরে, কারণ উনি 17 সালে মূলত বাংলাদেশে এই ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভার্টাইজমেন্টটা শুরু করে। তো উনার প্রথমে আমি ফেসবুকে একটা অ্যাডভার্টাইজ দেখে আমি উনার তখন কোর্সে জয়েন করি। তো খালিদ ফারহান ভাই যখন 2017 সালে, মানে আমাদের যখন শুরুর দিকে উনার প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটির কোর্সের প্রথম দিকের স্টুডেন্ট, আমি প্রথম 7 জন স্টুডেন্টের মধ্যে একজন হয়তো বা হবো, আমার ঠিক খেয়াল নাই, প্রথম 7 বা 10 জন স্টুডেন্টের মধ্যে একজন আমি হব। তখন খালিদ ফারহান ভাই আচ্ছা। আমাদের একটা সাইট দিয়ে শুরু করছিল, আমার মনে আছে ডিজিটাল পিয়ানো রিভিউ.com, এরকম একটা সাইট ছিল ওনার। হ্যাঁ, ওই সাইটটা ওইটা হ্যাঁ। মোটামুটি খালিদ ভাইয়ের যারা পুরাতন স্টুডেন্ট তারা সবাই মনে হয় সাইটটার নাম কম বেশি জানে বা দেখছো সাইটটা। তো এই সাইটটা, এখন মনে হয় খালিদ ভাই আরেকটা সাইট শুরু করছে পিয়ানো নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, পিয়ানো নিয়ে। তো ওইটা ওখানে আরেকটা হ্যাঁ, সাইট ছিল, সেটা হলো বেস্ট ড্রোন ডট কম না এরকম একটা টাইম ছিল। তো ডিজিটাল পিয়ানো রিভিউ ডট কম কিন্তু একটা ইএমডি ডোমেন, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো কারণ তো হ্যাঁ। উনি ইএমডি ডোমেন নিয়ে শুরু করছে এবং উনার লজিকটা ছিল যে আমি ইএমডি ডোমেন নিয়ে শুরু করছি কারণ আমার তখন বাজেট কম ছিল, কাজ করে কি করে না আমি দেখতে চেয়েছি, দ্যাটস আমি শুরু করছি। তো 2017 সালে আমি যখন এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসি, এই যে 12 সালে যে এমন কোনো আপডেট আছে ইএমডি বলে যে কিছু আছে, আমার কোনো আসলে জ্ঞানই ছিল না। অ্যাফিলিয়েট ওয়ার্ল্ডে এখনো যারাই কম বেশি কাজ করে সবাই ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত বা অন্য কাজ করবে আগে করছে, সেভাবে হয়তো বা কাজ করে। কিন্তু আমার এই ব্যাপারে এই 17 সালের জুন মাসের আগ পর্যন্ত আমার, জুন না আমি অ্যাকচুয়ালি, হ্যাঁ জুনই, জুন মাসের আগ পর্যন্ত আমার কোনো নলেজ ছিল না যে কিভাবে কি হয়, কিভাবে কাজ কি করে, কিভাবে এফিলিয়েট কাজ, সম্পর্কে আপনার কোনো নলেজই ছিল না। আমার কোনো নলেজই ছিল 2017 না। সালের জুন মাস পর্যন্ত। জুন মাস পর্যন্ত আমি যখন খালিদ কিন্তু আপনি ভাইয়ের সাইট কোর্স, শুরু করলেন আরকি। হ্যাঁ, খালিদ ভাইয়ের কোর্সটা দেখে মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, এই ব্যবসা আসলেই টাকা কামানো সম্ভব কিনা বা আসলে ইনকাম করা সম্ভব কিনা আমি তো জানি না। তো আমি একটা কাজ করি, 50,000 টাকা এটার পিছনে আমি খরচ করব। তো 50,000 টাকা যদি খরচ করি তাহলে আমার একটা ছোট সাইট করতে হবে, আমি তার বড় সাইট করতে পারবো না। তো শুরু করলাম, তখন আমি একটা ইএমডি ডোমেন নিলাম, ডোমেনের আগে বেস্ট আছে, আর তারপর মাঝখানে সিট কিওয়ার্ড, আর লাস্টে একটা এইচ কিউ আছে। এইচ কিউ বলতে হেডকোয়ার্টার, হাই কোয়ালিটি, অনেক কিছুই মিন করে। তো আমি এটা, এই হ্যাঁ। ডোমেনটা পাওয়ার পর আমি একটা ডোমেন, এই ডোমেনটা নিলাম, নিয়ে আমি আমার ওয়েবসাইট শুরু করলাম তখন। তো ওয়েবসাইটে প্রায় 6 থেকে 7 মাসের মতো আমি কন্টেন্ট দিতে থাকলাম, মোটামুটি আমার সব কন্টেন্টের র্যাঙ্ক পাওয়া শুরু হলো। তো তারপর আমার একবার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, কারণ হলো গিয়ে পরবর্তীতে আমি জানতে পারছি যে আমার পর্যাপ্ত ইনফরমেটিভ কন্টেন্ট ছিল না, দ্যাটস ওয়াই সেকেন্ড টাইমে আবার অ্যাকাউন্ট করলাম, সেকেন্ড টাইমে অ্যাপ্রুভাল পাইলাম, তো মাঝখানে অনেক চড়াই উতরাই গেছে। তো 18 সালে এসে আমি মোটামুটি আমার খেয়াল আছে যে আমার $122 মতো আমি ইনকাম করছিলাম ওই সাইটটা থেকে, পুরো 18 সালে। সতেরো ভাই, সালে তো শুরু করি চড়াই নাই। উতরাইগুলা হ্যাঁ, কি কি গেছে আপনার মধ্যে? চড়াই উতরাইগুলো আমি মূলত জানতে চাচ্ছিলাম যে আমরা চড়াই উতরাইগুলা কি কি গেছে চড়াই আপনার মধ্যে? উতরাই যেমন ধরেন, শুরুর দিকে চড়াই উতরাইটা ছিল যেমন, সেটা হচ্ছে হলো গিয়ে প্রথম আমি অ্যাফিলিয়েট সাইটে খালি মানি কন্টেন্ট দিছি আর কিছু দেই নাই। তো মানি কন্টেন্ট দিয়ে আমি অ্যাফিলিয়েটের জন্য, অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করি। তো আমার কোনো ইনফরমেটিভ কন্টেন্ট ছিল না। তো আমার 7 দিনের মধ্যে মনে আছে আমার $30 মতো চলে আসে। আমি মহা খুশি ছিলাম। আমি নতুন কন্টেন্ট লিখতেছিলাম, সেই মুহূর্তে অ্যামাজন আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, বলে যে আমার সাইটে পর্যাপ্ত ইনফরমেটিভ কন্টেন্ট নাই এই কারণে। এখন হ্যাঁ, সাসপেন্ড করার পর আপনি কি করলেন? সাসপেন্ড করার পর আমি যেটা করলাম, তখন বলছে যে পর্যাপ্ত ইনফরমেটিভ কন্টেন্ট নাই। আমি যেটা করলাম সেটা হচ্ছে হলো গিয়ে ইনফরমেটিভ কন্টেন্ট আমার লেখানো দরকার। তো আমার সাইটে তখন প্রায় 15-16টার মতো মানি কন্টেন্ট, কিন্তু আমার কোনো ইনফরমেটিভ কন্টেন্ট নাই। কিন্তু যেহেতু আমার বাজেট মাত্র 50,000 টাকা, সো আমি যদি 8-10টা ইনফরমেটিভ লেখাইতে যাই তাহলে আমার বাজেট সব ওখানেই শেষ হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ইনফরমেটিভ নিজে একটু লেখা শুরু করি। এখানে একটা ব্যাপার হচ্ছে হলো গিয়ে ইনফরমেটিভ আমি 7-8 জনের সাইট পড়লাম, সেই সাথে প্যাসিভ জার্নাল থেকে আমি একটা কন্টেন্ট নিছিলাম। হ্যাঁ, আমি একটা না 2টা কন্টেন্ট নিছিলাম। আরো কয়েকজন রাইটার আছে, একজন বিদেশি রাইটার শিনকে ক্যালি, মোটামুটি বাংলাদেশে সবাই উনার নাম জানে। উনার থেকে একটা কন্টেন্ট নিছিলাম। আরো কয়েকটা কন্টেন্ট রাইটিং হাউস থেকে আমি কিছু কন্টেন্ট নেই। কন্টেন্ট নিয়ে সবগুলো কন্টেন্ট একসাথে করি। করে আমি আসলে বুঝার ট্রাই করে যে কন্টেন্টটা লেখে কিভাবে বা অ্যাফিলিয়েট ওয়ার্ল্ডে কন্টেন্টটা কিভাবে মানুষ রাইট করে। তো সেটা দেখে আমি প্রথম কন্টেন্ট লেখা শুরু করলাম। একটা মানি কন্টেন্ট লিখলাম আমার খেয়াল আছে। আর মানি কন্টেন্টটা লিখে আমি প্রথমে আপলোড দিলাম। তখন কিন্তু আমার অ্যামাজনে অ্যাপ্রুভাল নাই, আমি সাসপেনশন খাওয়া অবস্থায়। তো আমি আসলে টেস্ট করতেছি কি হয়। তো তখন কিন্তু আপনার ইনকাম হচ্ছে তখন না আমার আরকি। ইনকাম যেহেতু হচ্ছে না। অন্য কোনো তখন এফিলিয়েট আমার সাইট ইনকাম আছে, হচ্ছে না। এফিলিয়েট লিংক তখন আমার অ্যাফিলিয়েট লিংকও আছে কিন্তু আমি অলরেডি সাসপেনশনে। হ্যাঁ? তো আমি
মানে অ্যামাজনের লিঙ্কই ছিল, মানে অন্য কোনো জায়গায় আর এপ্লাই না আমি করেন আর নাই। অ্যামাজনের লিঙ্ক ছিল কিন্তু হ্যাঁ, আমি সাসপেন্ডেড ছিল। সাসপেন্ডেড ছিলাম। তো আমি যেটা করলাম একটা মানি কনটেন্ট লিখলাম। সার্চ ভলিউম আমার মনে আছে ৩০ সার্চ ভলিউমের একটা মানি কনটেন্ট ছিল। তো আমি ওটা মানে প্রোডাক্ট ব্র্যান্ড নেম প্লাস কিওয়ার্ড প্লাস রিভিউ এমন একটা কিওয়ার্ডের জন্য আমি নিজেই একটা ১ম খালিদ ভাইয়ের প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটির কনটেন্টের আদলে নিজের মতো করে একটা কনটেন্ট লিখে ফেলাইলাম। কনটেন্টটা লিখে আমি পাবলিশ করে দিলাম। কনটেন্ট পাবলিশ করার ২ সপ্তাহ না ৩ সপ্তাহের মধ্যে আমার কনটেন্টটা ১ম ৫ এর মধ্যে চলে আসলো। কম সার্চ ভলিউম ছিল যাই হোক। তার কিছুদিনের মধ্যে দেখলাম কনটেন্টটা স্নিপেটে চলে আসলো। তো স্নিপেট আসার পর আমি অ্যানালাইটিক্স থেকে চেক করতেছিলাম যে আমি ভালো ক্লিকও পাইতেছিলাম এটা থেকে। তখন আমার মধ্যে একটা কনফিডেন্স জাগলো যে না আমি আসলে কনটেন্টও লিখতে পারি। এমন অসম্ভব কিছু না কনটেন্ট লেখা। মোটামুটি ইংলিশে নলেজ থাকলে লেখলে আচ্ছা। লেখা যায়। তখন আমি যেটা শুরু করলাম ইনফরমেটিভ কনটেন্ট বের করা শুরু করলাম আমার নিশ রিলেটেড এবং ইনফরমেটিভ কনটেন্ট লেখা শুরু করলাম। প্রায় ১০টা থেকে ১২টার মতো ইনফরমেটিভ কনটেন্ট আমার সাইডের আমি নিজে লেখা ফেলাইলাম। আর ইনফরমেটিভ কনটেন্ট লেখার ক্ষেত্রে আমি একটা মজার স্ট্র্যাটেজি কাজ করতাম সেটা হচ্ছে হলো গিয়ে আসলে এই যে আমি যেটা বলছি আগে কথা শুরুতে যে আমি ৯টা ৫টা অফিস করতাম আসলে আবার সাইড নিয়েও যে একটু কাজ ঘাটাঘাটি করতে গেলে শুরুর দিকে যখন আমি কিছুই জানি না ওয়ার্ডপ্রেস কিভাবে চালাইতে হয় তখনও যদি আমি না জানি তাহলে আমার অনেক বেশি সময় লাগতো। এখন যদি আমি একটা ওয়ার্ডপ্রেসে কনটেন্ট বা পোস্ট পাবলিশ করতে যাই বা একটা কাজ করতে যাই আমার হয়তো বা ঘন্টা ২-১ সর্বোচ্চ বা ৩-১ লাগতে পারে। কিন্তু সেই সময় আমার ওয়ার্ডপ্রেসের কোনটা কোথায় আছে খুঁজে পেতেই অনেক সময় লেগে যেত। সো আমার হাতে আসলে এত সময় ছিল না যে কিভাবে কি করব। তো আমার অফিসটা হচ্ছে হলো গিয়ে রামপুরাতে। তো আমার বাসা হচ্ছে হলো গিয়ে মিরপুরে। আমার অফিসের গাড়ি আমাকে নিয়ে যেত, অফিসের গাড়ি আমাকে দিয়ে যেত। তো আমার অফিসের গাড়িতে বসে আমার অফিসে যেতে লাগতো ১.৫ ঘন্টা। আবার অফিস থেকে বাসায় আসতে লাগতো ১.৫ ঘন্টার মতো। তো মোটামুটি দেখা যাচ্ছে আমার ৩ ঘন্টার মতো জার্নিতে চলে যেত। আমি যেটা করতাম সেটা হচ্ছে হলো গিয়ে Google Drive এ যেতাম। Google Drive এ যেয়ে Google Docs যে ফরম্যাটটা ছিল ওটার মধ্যেই আমার কনটেন্ট হ্যাঁ। লেখা শুরু করতাম। আমি মোটামুটি পড়তাম গাড়িতে বসে ডাটা প্যাক কিনে। পড়ে আমি ওটার মধ্যে আমার টাইপ করে কনটেন্ট লেখা শুরু করতাম। সো আমার ৩ ঘন্টায় দেখা যেত যে একটা ১,৫০০-২,০০০ ওয়ার্ডের কনটেন্ট হয়ে গেছে। খুব একটা আহামরি ব্যাপার হতো না। বাসায় এসে খালি কনটেন্টটাকে একটু পলিশ করতাম, করে কনটেন্টটা পাবলিশ করে দিতাম। তো যাই হোক আমি এরকম ১০টা ৮টা না ১০টার মতো ইনফরমেটিভ কনটেন্ট নিজে লিখি। প্রায় ১২,০০০ ১৪,০০০ ওয়ার্ডের মতো। তো নিজে লিখে আমার ওই সাইডে পাবলিশ করি। পাবলিশ করার পর আমি 2nd টাইম সেটা হচ্ছে হলো গিয়ে মাঝখানে আমি অফিসের কাজের জন্য অনেক টাইম দিতে পারিনি। ১৮ সালে মাঝামাঝি সময় এসে আমি আবার Amazon অ্যাফিলিয়েট এর জন্য এপ্লাই করি। এবার অ্যাপ্রুভ পাই। অ্যাপ্রুভ পাওয়ার ১ম দিনই আমি আমার ৩ টা সেল উঠে চলে আসে। তো তারপর হ্যাঁ। তারপরের ১ সপ্তাহের মধ্যে আমার প্রোফাইল রিভিউ করে এবং আমার অ্যাপ্রুভাল দিয়ে দেয় ১৮ সালে। তো ১৮ সালে অ্যাপ্রুভাল পাওয়ার পর আমার ওই বছর ইনকাম ছিল $১২২ ওই সাইটটা থেকে। তো ১০০ তো মানে টোটাল ইয়ারে নাকি টোটাল ইয়ারে 2018 সালে আপনার $২০১৮ সালে টোটাল ইয়ারে $১২২ ছিল। হ্যাঁ, আর ২০১৭ তে তো আমি সাইট করার পর $৩০ কামালাম। কামানোর পর আমার ওই ইনকামটা আসার পর আমি খেয়ে গেলাম। আমাকে Amazon সাসপেন্ড করে দিল। হ্যাঁ? তো আমার ওই ২ বছর ওখানে চলে গেল। ১৯ সালে এসে আমি যেটা করলাম, ১৯ সালে এসে আমার আচমকা কোনো আপডেট ছিল কিনা আমার Google এ খেয়াল নাই। আচমকা আমার সাইট সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল। কোনো কিওয়ার্ড, কোনো কিচ্ছু র‍্যাংকিং এ নাই। একদম শেষ। কিচ্ছু নাই। তো 2019 সালের ১ম একদম দিকে এটা। ২০১৯ এর জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে হবে। তো সম্পূর্ণ সাইট গায়েব হয়ে গেল, কিছুই নাই। আমার মনে আছে ১ মাসে ২০১৯ এর হ্যাঁ, ১৯ এর জানুয়ারিতে আমার ইনকাম ছিল মনে হয় আ মাইনাস হ্যাঁ, মাইনাস বা হলো গিয়ে $0.85 জানুয়ারি মাসে। এটা হলো গিয়ে ২০১৯ এর কথা বলতেছি। তো আমি করলাম মাইনাস কেন ভাই? মাইনাস হচ্ছে হলো গিয়ে কোনো প্রোডাক্ট যদি রিটার্ন হয় তাহলে অ্যামাজনের সেটা ক্ষেত্রে আবার এখন কমিশন কাইটা রাখে। হ্যাঁ, সাপোজ তোমার একটা $৩ এর প্রোডাক্ট তুমি পারচেজ হইছে কেউ কিনছে। তো আমি যদি $১ এটাতে কমিশন পাই তাহলে সেক্ষেত্রে যদি প্রোডাক্টটা আবার রিটার্ন হয় তাহলে আমার এই $১ আবার মাইনাস করে অ্যামাজন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো আমার যেহেতু আর কাটার মতো কিছু নাই, আমার রেভিনিউই নাই। তো আমার ওটা মাইনাসে চলে গেল। এটা ১৯ জানুয়ারির কথা বলতেছি আমি। তো এই মাইনাসে যখন আমার ইনকাম চলে গেল তখন আমি আসলে ঘাটা শুরু করলাম যে আসলে কেন আমার এটা হচ্ছে। পরে আমি পড়ে দেখলাম যে EMD ডোমেইনের আপডেটের কথা যেটা তুমি এই মাত্র বলতেছিলে ১২ সালের কাহিনী। তখন আমি এগুলো সব পড়লাম। তখন ওখানে আমার আশার আলো একটা জিনিস আমি পাইলাম যে ওখানে একটা লাইন ছিল যে এই রুলসটা বা এই জিনিসটা Google আপডেটটা আনছে এই কারণে যাতে অনেক স্প্যামি সাইট আছে যারা এই EMD ডোমেইন নিয়ে তার র‍্যাংকিং অ্যাডভান্টেজটা পেতে চায়।
ওই সাইটগুলোকে হুম, ফিল্টার করে ওই সাইটগুলোকে যাতে র্যাঙ্ক না করতে পারে, মানে কোয়ালিটি সাইটগুলো যাতে র্যাঙ্ক করে, সেক্ষেত্রে সেই কোয়ালিটি সাইটগুলোকে তারা র্যাঙ্ক দিবে। এবং ওখানে একটা কথা ছিল যে সাইট যদি কোয়ালিটি মেনটেন করে এবং ইএমডি ডোমেন হলেও সেগুলো র্যাঙ্ক পাবে। তো আমি যখন যেটা শুরু করলাম, আমার ওই সময় জানুয়ারি মাস থেকে আমার মনে আছে, জানুয়ারি মাস শেষ হওয়ার পরেই ফেব্রুয়ারি থেকে আমি যেটা শুরু করলাম, আমি কন্টেন্টগুলোকে, আমার যে কটা কন্টেন্ট পাবলিশ ছিল তার কন্টেন্টগুলোকে আমি বেস্ট ওয়ার্ডটার জন্য অপটিমাইজ করতাম না, বেস্ট বাদে আর অন্যান্য ওয়ার্ডের জন্য অপটিমাইজ করতাম। যেমন আমি যদি বলি বেস্ট আমার হলো গিয়ে কিওয়ার্ডটা, আর তারপর হচ্ছে হলো গিয়ে আমার বেস্ট তারপর কিওয়ার্ড, অথবা এটা ছিল আমার হলো গিয়ে মানে আমার ডোমেনের সাথে ম্যাচ খায়। কিন্তু আমি সেটা না করে করা শুরু করলাম কি, বেস্ট বাদ দিলাম, আমার ব্র্যান্ড নেম ফার্স্টে থাকতো, তারপর মাঝখানে থাকতো হচ্ছে আমার মেইন কিওয়ার্ডটা যেটার উপর আমার সাইট, আর লাস্টে থাকতো রিভিউ। আর ব্র্যান্ড নেমের যে কোনো কিওয়ার্ড যদি লাস্টে রিভিউ থাকে, এগুলার সার্চ ভলিউম যদি 10-20 হয়, এগুলো অনেক সহজে র্যাঙ্ক করা যায়। তো আমি মূলত ওই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে কন্টেন্ট লেখা শুরু করে দিলাম। এবং দ্বিতীয় আরেকটা স্ট্র্যাটেজি ফলো করা শুরু করলাম, আগে বেস্ট নাই এবং পরে রিভিউ নাই এমন অনেক ছোট ছোট কিওয়ার্ড আছে। যেমন বলে যেটা সেটা ওভার সাইজ, আমি যদি বলি ওভার সাইজ অথবা বিগ সাইজ বেড, হ্যাঁ। তো এই কিওয়ার্ডটা লেখা যখন কোনো মানুষ গুগলে সার্চ দেয়, সে মূলত জানতে চায় যে এই ওভার সাইজের বেডটা তার বাসার জন্য দরকার বা সে কিনতে চায়। 50% ইন্টেনশন তার বাইং থাকে, হ্যাঁ। তো ম্যাক্সিমাম টাইমে গুগল এই প্রথম 5টা বা 6টা সাইট ই কমার্সকেই দেখায়। কিন্তু আমি যদি কোনোভাবে, কিন্তু এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম থাকে অনেক হাই, সাপোজ 15,000, 20,000 এরকম থাকে, বা 10,000, 5,000। আমার মাথায় যে ইন্টেনশনটা আসলো যে আমি যদি এইটা নিয়ে একটা কন্টেন্ট লিখি এবং যদি কোনোভাবে আমি টপ 10-এ না যেতে পারি, মানে আমার যদি টপ 10-এ কোনোভাবে থাকা যায়, প্রথম 7টা আমার ই কমার্স খায়া দেখ, আমি যদি 10টাও ক্লিক পাই, এর মধ্যে যদি একটাও সেল হয়, ক্ষতি কি? কন্টেন্ট তো আমি নিজেই লিখতেছি। তো আমি যেটা শুরু করলাম, মানে একটা মিনিট, হ্যাঁ, হ্যাঁ। প্রথমত আমরা যারা নরমালি এফিলিয়েট মার্কেটিং করি, নরমালি সবাই জানে, ম্যাক্সিমাম হুম, মানুষ, যে মানে মানি কিওয়ার্ড বলতে মানে বেস্ট থাকা লাগবে, হ্যাঁ, না হয় রিভিউ থাকা হ্যাঁ, লাগবে, না হয় টিপ, এরকম টাইপ কোনো হুম, কিছু লেখা থাকা, মানে আর্টিকেলের মানে কিওয়ার্ডের মধ্যে মানে প্রয়োজন হ্যাঁ, থাকা, মানি হ্যাঁ, কিওয়ার্ড যেগুলাকে হুম। ধরি। কিন্তু আপনি কেন মানে ওই যে মানে প্রোডাক্ট নেম গুলাকে আপনি ধরলেন, যে মানে রিভিউ নাই কিন্তু ইয়াও নাই, এটা বেস্টও নাই, অ্যাকচুয়ালি মানে এটা কিওয়ার্ড অ্যাকচুয়ালি বলতে পারো আমি এবি টেস্ট করতে গেছিলাম। অ্যাকচুয়ালি হয় কি ঘটনাটা দেখি না লেখা। কারণ প্রথম কথা, তুমি যদি কনটেন্ট লিখতে জানো, তোমার হাতে না একটা সুপার অথরিটি চলে আসবে। মানে তুমি যদি অন পেজ এসইও করতে জানো, যে অন পেজ এসইওটা কিভাবে করে, সে সাথে তুমি কনটেন্টটা লিখতে জানো, তুমি অনেক বেশি টেস্ট করতে পারবা। তুমি যদি একজন ব্লগার হও, তুমি যদি একটা পাবলিশার হও, অনেক কিছু টেস্ট করতে পারবা। কারণ কি, তোমার মেইন হ্যাঁ, খরচটা কিন্তু কন্টেন্টে, হ্যাঁ। হ্যাঁ, তো কন্টেন্ট, আমি যদি হ্যাঁ। কনটেন্ট কাউকে নাই লেখাই, আর আমি যদি আমার যদি কনটেন্ট ধরাও খাই বা কনটেন্ট যদি র্যাঙ্ক না করে, আমার কিন্তু খুব বেশি লস নাই। বরং আমি জানতে পারলাম যে এইভাবে যদি কনটেন্ট লেখি, তাহলে এইভাবে কনটেন্টের র্যাঙ্ক করা যায় না। একেকজন মানুষ তাহলে একেকজন মানুষ একেকভাবে দেখে। অনেক এইটা মানুষ দেখবে যে আচ্ছা আমি কষ্ট করে অনেক কনটেন্ট লিখলাম, এই কনটেন্ট তো আমার র্যাঙ্ক করলো না, তাহলে এটা আমার লস। আমি কোনোদিন এভাবে চিন্তা করিনি। আমি চিন্তা করছি যে এই কনটেন্ট যদি আমার র্যাঙ্কও না করে, আমি জানতে পারবো যে এইভাবে কনটেন্ট র্যাঙ্ক করা যায় না। তো ট্রাই করে দেখি না কি হয়। আমার মেইন পারপোজটা ছিল এটা। এই কারণে আমি নিলাম। আমি খুব বেশি জেনে বা কোনো বেশি পড়াশোনা করে করছি তাও না। হ্যাঁ? তো আমি মূলত ওভাবেই ট্রাই করছি। আরেকটা আছে, এইটা সবসময় কাজে দেয়। মোস্ট কমফোর্টেবল, মোস্ট বাজেট ফ্রেন্ডলি, হ্যাঁ? তারপর সিট কিওয়ার্ড, হ্যাঁ, তারপর লাস্টে রিভিউ। এই জাতীয় কনটেন্ট এগুলা কিন্তু, অথবা রিভিউ বাদ, মোস্ট কমফোর্টেবল, মোস্ট বাজেট ফ্রেন্ডলি, অথবা মোস্ট লাইট ওয়েট, বা মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসড, এই জাতীয় কিওয়ার্ডগুলোকে কেউ টার্গেট করে না। সবাই পড়ে আছে বেস্টের পিছনে, সবাই পড়ে আছে রিভিউর পিছনে। কিন্তু এগুলো কিন্তু বাইন ইনটেন্ট। একটু চিন্তা করে দেখো যে কোন লোক অ্যাফোর্ডেবল প্রাইসড প্রোডাক্ট খুঁজবে, যে কম দামে একটা প্রোডাক্ট হ্যাঁ, কিনতে চায়, তাই না? তার মানে এগুলো হ্যাঁ, কিন্তু বাইং ইন্টেন্ট। আমার আসলে র‍্যাঙ্ক ব্রেইনটা বুঝতে পারলে যে কোনো কিওয়ার্ডকে আসলে বাইং কিওয়ার্ড বানানো যায়। তো আমি যেটা করলাম যে আমার ওয়েবসাইট আমি বেস দিয়ে করছি। আচ্ছা ঠিক আছে। তো বেস্টের জন্য আমি র‍্যাঙ্ক পাচ্ছি না। তো আমি অন্য কিওয়ার্ডগুলোকে টার্গেট করি। তো আমি এসব কিওয়ার্ড টার্গেট করে কনটেন্ট লেখা শুরু করলাম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখছিলাম যে আমার সার্চ ভলিউম আছে কিনা। যখনই দেখলাম যে সার্চ ভলিউম আছে, আমি এরকম প্রোডাক্টকে টার্গেট করে কনটেন্ট লেখানো শুরু করে দিলাম। কনটেন্ট লেখা শুরু করার মধ্যে ৩ মাসে মনে হয় আমি প্রায় ৩০,০০০ কনটেন্ট লিখে ফেলালাম নিজে। তো সম্পূর্ণ নিজের লেখা। কাউকে দিয়ে কিছু লেখা নাই। আর লিখতে আমার হাত চলে আসলো তখন। আর আমার এই জিনিসটা আমার বলা হয় নাই। এটা আমি আ কনটেন্ট লেখাটা আমার আরো দ্রুত হতো কিভাবে? আ এখন যারা
আহ, আমাদের যেটা করি গুগল ড্রাইভ ইউজ করি, গুগল ড্রাইভের একটা ফর্ম আছে যেটা হলো docs.google.com, সেখানে গেলে আমরা ওয়ার্ড ফরম্যাটে লিখতে পারি। হ্যাঁ, তো ওখানে হ্যাঁ একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশন দিয়ে আমরা রেকর্ড করতে পারবো। সাপোজ রেকর্ড করলে, আমি যদি রেকর্ড করে কোনো কথা বলি সেটা ওয়ার্ডে টাইপ হয়ে যায়। এটা আমি ইনকাম স্কুল থেকে প্রথম শিখছিলাম। হ্যাঁ, সাপোজ আমি একটা টপিকস পড়ছি, সাপোজ আমি একটা গরু সম্পর্কে পড়ছি, আমি কাগজ কলম দিয়ে বা আমার একটা একটা রাফ খাতা নিয়ে গরু সম্পর্কে লিখে ফেলালাম, যে গরু একটা গৃহপালিত পশুটা, চারটা পা, দুইটা শিং আছে, হাবিজাবি সব লিখে ফেলালাম। তারপর কাগজটা আমি হাতে নিয়ে ওই গুগল ডক্স ফরম্যাটে যে আমার যে রেকর্ডিং এর মাইক্রোফোন আছে ওটাতে যেন বলা শুরু করতাম যা যা আমি বলতে চাই, অটোমেটিকলি ওটা টাইপ হয়ে আমার ওখানে ওয়ার্ড ফর্মে লেখা হয়ে যেত। সো দেখা যেত যে আমি ১ ঘন্টার মধ্যে ইজিলি ১,০০০ ওয়ার্ড, ১,৫০০ ওয়ার্ড লিখে ফেলতে পারতাম। স্টিল এখনো পারি, কিন্তু আসলে আসলে এখন সময় দিই না এত। তো মার্চ এপ্রিল নাগাদ আমার যেটা হলো, আমি দেখলাম যে আমায় আস্তে আস্তে র্যাঙ্ক ইমপ্রুভ করতেছে আমার। তো 2019 সালের হ্যাঁ, মার্চে। মার্চ না, হ্যাঁ, আর এপ্রিলে এসে আমার সাইট মোটামুটি বলা যায় বুম, সব সাইট আমার র্যাঙ্ক ফিরে পেল। ইভেন আমার যে বেস্ট কিওয়ার্ডটা, যেটার আমার জন্য র্যাঙ্ক হারাইছিলাম, সেই কিওয়ার্ডটাও র্যাঙ্ক ফিরে পেল। যে বেস্ট কিওয়ার্ডগুলো র্যাঙ্ক ফিরে পেল, কারণ প্রথমে আসলে আমি বুঝতে পারি না ঘটনাটা কি হচ্ছে। এখন আমি রিয়েলাইজ করি ঘটনাটা আসলে কি হয়েছিল। গুগল প্রথমে ভাবতেছিল যে আমি বেস্ট কিওয়ার্ডের ডোমেন নিয়ে বেস্টের অ্যাডভান্টেজটা নিতে চাচ্ছি, কিন্তু যখন গুগল দেখলো যে না, এই ছেলেটা ভ্যালু দিতেছে, এই মানুষটা ভ্যালু দিতেছে, সে আসলেই এই টপিক্সের জন্য এক্সপার্টাইজ, তখন সে আমাকে র্যাঙ্ক দেওয়া শুরু করলো। তখন সে আমার এই ওই সময় কোনো আপডেট ছিল? 2019 সালের মার্চের দিকে আপনি যখন এপ্রিলের দিকে তো সাইটটা মানে বুম মানে একদম উঠে হ্যাঁ, গেল। তখন কি কোনো আপডেট ছিল গুগলের? কোনো নাকি কোনো কিভাবে? আপডেট ছিল কিনা আসলে ১৯ সালের কথা আমার এক্স্যাক্টলি মনে নাই। কিন্তু গুগল তো প্রতি বছর একটা না একটা আপডেট দেয়। মনে হয় একটা ছিল। এবং আমার তখন সাইট মুভ করতেছিল, মানে উঠতেছিল। মার্চের লাস্ট উইক থেকে উঠা শুরু হয়েছে, এবং মেতে একটা আপডেট ছিল। প্রতি বছর মেতে গুগল একটা আপডেট দেয়। তো নভেম্বরের মেতে একটা আপডেট দিল। সে আপডেটের পর আমার সাইট মনে করো যে একদম আগুন হয়ে গেল। আগুন হয়ে গেল বলতে গেলে মোটামুটি সব কিওয়ার্ডের জন্য র‍্যাংক পাওয়া শুরু করলো। তো র‍্যাংক পাওয়া যখন শুরু করলো, আমার মনে আছে ২০০০, আমি বলছি মনে হয় ২০১৯ এর জানুয়ারিতে আমার ইনকাম ছিল মনে হয় মাইনাস, হ্যাঁ, মাইনাস একটা ইনকাম ছিল। মাইনাস কত জানি ছিল? মাইনাস $২, $১ এরকম হবে। ২০১৯ যখন আমি শেষ করলাম, তখন আমার ওই ওয়েবসাইট থেকে ইনকাম ছিল ২০০০ আ কত? $২,৭৭৭। তো ওয়েবসাইট 2019 উনিশের টোটাল। উনিশের টোটাল ইনকামটা দাঁড়াইলো ২০০০ হ্যাঁ, $২,৭৭৭। এটা ছিল গিয়ে ২০১৯ সালের আমার ওই ওয়েবসাইট থেকে টোটাল ইনকাম। তো আচ্ছা ভাই, আপনার অ্যামাজনের কমিশন রেট কত ছিল? ওই সময় ওই সালে? অ্যামাজনের কমিশন রেট ছিল 8% করে। তো অ্যামাজন আসলে কমিশন রেটটা চেঞ্জ করে হচ্ছে ২০২০ এর এপ্রিলের ২১ তারিখ। সরি, আমি কি ভুল হ্যাঁ, বললাম? হ্যাঁ। হ্যাঁ, এপ্রিলের ২১ তারিখ আমার খেয়াল আছে। তো এপ্রিল ২১ তারিখ, এরকম হ্যাঁ, দেখি। চেঞ্জ করে তারপর ২০২০ এ আইসা তো মোটামুটি আমি আসলে সাইট থেকে কি হচ্ছে কি না হচ্ছে ওগুলো সব বুঝতে পারলাম। তো সাইটটাকে আমি আরো আপডেট করা শুরু করলাম। কিন্তু তখন আমি আমার ওই যে $২,৭৭৭ যে আমার হাতে আছে তা দিয়ে আমি একটা নতুন অথরিটি সাইট শুরু করছি। সো আমি আমার আ এই ১ম ইএমডি সাইটটাকে খুব একটা টাইম দিতে পারতাম না। যেটা আমি করতাম আইসা, তখন আমার এখন পর্যন্ত আমার সাইটে কনটেন্ট সংখ্যা মনে হয় ৩২ থেকে ৩৩ টা, ইনক্লুডিং আমার ইনফরমেটিভ কনটেন্ট। তো আমি যেটা করতাম হলো গিয়ে রেগুলার কনটেন্ট গুলোকে আপডেট করতাম। মানে আমি দেখতাম যে অ্যামাজন আমার প্রোডাক্টটা আউট অফ দ্য মার্কেট হয়ে গেছে কিনা। যদি হয়ে যায়, তাহলে আমি প্রোডাক্টটা সরায় নতুন প্রোডাক্ট দিতাম এবং ওটাকে আপডেট করতাম কনটেন্টটাকে। এই আপডেটের জন্য আমি একটা বিশেষ স্ট্র্যাটেজি ইউজ করতাম সেই সময়। তো আ মানে কনটেন্ট আপডেটের জন্য আপনি একটা স্ট্র্যাটেজি ফলো হ্যাঁ, করতেন আরকি। তখন কনটেন্ট আপডেটের জন্য আমি একটা বিশেষ স্ট্র্যাটেজি ফলো করতাম সে সময়, এবং কনটেন্ট গুলোকে আমি রেগুলার আপডেট করতাম। আ ২০২০ এ আমি এর বাইরে তেমন কিছু করি নাই। ২০২০ ভাই এরকম কোনো কি ফিক্সড টাইম আছে যে মানে এই ৬ মাস অথবা ২ মাস ৩ মাস পর, পর আপনি আপডেট করতেন এরকম কোনো আমি কিছু? যেটা করি, মানে একটা আমার টাইম আমি টাইম আমি কত মেইনলি টাইম? কনটেন্ট আপডেট করি তখনই যখন দেখি আমার র‍্যাঙ্কটা ড্রপ করছে। কনটেন্ট যখন আমার টপ 2 বা টপ 3 বা টপ ইয়াতে আছে, তখন আমি সাধারণত হাত দেই না কনটেন্টের ভিতরে। হ্যাঁ? যখন দেখি যে না, আমার কনটেন্টটা ডাউন হ্যাঁ। খাওয়া শুরু হয়েছে কোনো কারণে, তখনই আমি কনটেন্টটা আপডেট করি। এর আগে আমি সাধারণত আপডেট করি না। হ্যাঁ? আর যদি দেখি যে আমার কনটেন্ট থেকে অনেক ক্লিক পড়তেছে, অ্যানালাইটিক্স থেকে আমি দেখি মূলত আমার মেইন কাজ হচ্ছে হলো গিয়ে আমি সবসময় Google অ্যানালাইটিক্সটা চেক করি। অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্সে যেয়ে চেক করি যে কোন কনটেন্ট গুলোর জন্য আমার সবচেয়ে বেশি ক্লিক পাচ্ছে বা কোন কনটেন্টে আমার ভিজিটও সবচেয়ে বেশি। সেই কনটেন্টে অ্যামাজনের প্রোডাক্টগুলা এভেইলেবল আছে কিনা, এটা আমি সবসময় চেকে রাখি। যদি এভেইলেবল না থাকে তাহলে হ্যাঁ। সেগুলো চেঞ্জ করি। আর যেগুলাতে ভিজিটর পাই না ওগুলো নিয়ে আসলে এত কষ্ট করি না আমি। ওগুলা যেমন আছে থাক, সাইটের মতো রেখে দেই। তো
তো এই হলো গিয়ে ঘটনা। তো আমি ২০২০ সালে যেটা করছি সেটা শুধুমাত্র হলো গিয়ে কনটেন্টটা আপডেট করা ছাড়া আমি তেমন কোনো কাজ করি নাই। তো ২০২০ এ মোটামুটি আমার বেশ ভালো ইনকাম ছিল। না ২০২০ এ জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমার মনে আছে আমার ইনকাম ছিল $৫০ আর হলো গিয়ে $১০০ এর মতো। কিন্তু মার্চ, এপ্রিলে এসে আমার ইনকাম আবার অনেক হয়ে যায়। তখন আমি ১ মাস ওই ১ম বার আমি Amazon-এর EMD ডোমেইনটা দিয়ে ১ মাস এপ্রিলে, হ্যাঁ, এপ্রিলে খেয়াল আছে। এপ্রিলে আমার হচ্ছে হলো গিয়ে $১২২২ হয়েছিল ১ মাসে। তখন হলো গিয়ে, হ্যাঁ, এক মাসে? তখন আমাদের করোনার লকডাউন চলে। তখন আমেরিকাতেও মনে করেন যে অ্যামাজন থেকে মানুষ প্রচুর প্রোডাক্ট কিনতেছিল। তো এপ্রিলে আমার খুব ভালো সেল হচ্ছিল। তো সেই সময় গুগল একটা, সরি, অ্যামাজন একটা নতুন আপডেট দিয়ে দিল যে তারা এখন এটাকে, আমার প্রোডাক্টটা ছিল 8% কমিশনের প্রোডাক্ট, তো ওটা 3% হয়ে গেল। কারণ হোম ফার্নিচার নিচে তারা 3% করে দিল। তো ঠিক আছে, 3% করে দিল, কিন্তু বহুত মাগেরা দেয়। হ্যাঁ, তো খেয়ে দিস, খাইয়া হ্যাঁ, দিছে। কিন্তু 3% করে দেওয়ার পরে আসলে আমার আমি আসলে চিন্তা করি নাই যে 8% হইলে আমি কত পাইতাম, 3% আমি এখন কত পাইতেছি। আমি আমার কাজ করে গেছি। আমি আমার কনটেন্ট আপডেট করে গেছি। এবং ২০২০ সালে ওই সাইট থেকে আমার ইনকাম ছিল $৪,১২২। মানে ২০২০ সালে। হ্যাঁ? টোটাল। টোটাল ইনকাম। তো ওটাতে ইনকাম ছিল। এখন ওখানে যা করছি আমি এক্সাক্টলি এখনো তাই করতেছি এবং আমার সবচেয়ে মানে এই জিনিসটা হাল না ছাড়ার একটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমার এমন কনটেন্টও আছে যেটা ১৮ মাস পর র‍্যাংক পাইছে। ১৮ মাস। হ্যাঁ? কিন্তু আমি এই কনটেন্টটা নিয়ে হাল ছাড়ি নাই। আমি রেগুলার কনটেন্টটা আপডেট করতাম। হ্যাঁ, কেন করতাম আমি জানি না। বাট আমার কাছে মনে হতো যে কনটেন্টটাতে যদি আমি র‍্যাংক পাই, আমি জানি কনটেন্টটা আমার সেল আসবে। হ্যাঁ? কারণ এই হুম। কনটেন্টটার ১ম এ বেস্ট ছিল না, শেষে রিভিউ ছিল না। এটা হলো গিয়ে জেনেরিক একটা কিওয়ার্ড ছিল। মানে এটা দেখলে কেউ চিন্তাও করবে না যে এই কনটেন্ট থেকে সেল আসতে পারে। কিন্তু আমি Ahrefs এ ওই কিওয়ার্ডটা দিয়ে যখন চেক করি তখন আমি দেখি যে এই প্রোডাক্টটার, মানে এই লাইনটা লেখে Amazon এ আ প্রায় প্রতি মাসে ৫,০০০ এর মতো ক্লিক পড়ে। ৫,০০০ এর মতো ক্লিক পড়ে। তো আমার মাথায় ছিল যে আমি যদি ওটা Amazon খাক, সমস্যা নাই। আমি যদি কোনোভাবে এই কিওয়ার্ডটা নিয়ে টপ 5 এ আসতে পারি, আমার ইনকাম হবেই। সো আমি ওই কিওয়ার্ডের ভাই জন্য Amazon এ যে ৫,০০০ এর মতো ক্লিক করে, এটা আপনি কিভাবে বুঝলেন যে ৫,০০০ ও, Amazon এটা এ এটা ক্লিক করে এটা আরকি? এটা খুবই মজার ব্যাপার। এটা হলো গিয়ে Ahrefs এ যেতে হবে। Ahrefs এ যেয়ে amazon.com লিখে ওখানে আমরা যেমন URL এক্সপ্লোর করি বা সাইট এক্সপ্লোর করি, ওরকম সাইট এক্সপ্লোর করে আমার ইয়েটা দিতে হবে। Amazon এর URL টা দিতে হবে। Amazon এর URL টা দিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে আমাকে দেখাবে হাজার, হাজার কিওয়ার্ড। Amazon কত কিওয়ার্ডের জন্য ১ নাম্বারে আছে। তখন আমি আমার সিট কিওয়ার্ডটা, মানে আমার নিশের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা ফিল্টারিং এ দেই। যে এই কিওয়ার্ডটা লিখে কয়জনে Amazon এ কি, কি আসে। তো সিট কিওয়ার্ড, যেমন আমার সিট কিওয়ার্ড যদি হয় বেড, বা হ্যাঁ, বেড যদি হয়, তো আমি যদি বেড লিখে ওখানে ইনক্লুড করে দেই, ইনক্লুড দিস ওয়ার্ড, এক্সক্লুড দিস ওয়ার্ড, যারা Href ইউজ করে তারা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। তো আমি ইনক্লুড দিস ওয়ার্ড দিয়ে হ্যাঁ। আমি ওই বেড যদি ওয়ার্ডটা দিয়ে দেই, তাহলে Amazon আমাকে দেখাবে যে বেড ওয়ার্ডটার জন্য কোন, কোন ওয়ার্ড থেকে তারা ক্লিক পাচ্ছে। এভাবে ফিল্টার করে, করে বের করতে, করতে স্পেসিফিক আমি আমার ওয়ার্ডটা পেয়ে যাব যে এই কিওয়ার্ডটার জন্য ৫,০০০ ক্লিক পড়তেছে এবং এটার আগেও কোনো রিভিউ নাই। সরি, এটার আগে কোনো বেস নাই, লাস্টে কোনো রিভিউ নাই। আমি যখন কিওয়ার্ডটা পায়ে গেলাম, আমার মাথায় ধরলো যে এটার জন্য আমি র‍্যাংক করব। কারণ আমার, ওরা তো মানে সাপোজ ধরেন Google এ সার্চ করতে পারে। সাপোজ বেড হ্যাঁ, অথবা মানে কোন এরকম কিওয়ার্ড দিয়ে সার্চ হ্যাঁ, করতে পারে। সার্চ করার হ্যাঁ। পরে ডিরেক্ট Amazon এ তো ক্লিক করতে পারে। কিন্তু আপনি কিভাবে মানে ওয়েবসাইট থেকে কনভার্ট হয় কি না এটা বোঝার তো এটা কোনো বুঝার ওয়ে কোনো নাই। ওয়ে নাই। যেমন কিন্তু ধরেন আমার মধ্যে একটা নেশা চেপে বসছিল যে ওয়েবসাইট থেকে কনভার্ট হয় কিনা আমি দেখব। আমার এটা কনভার্ট হবে। আমি র‍্যাংক পাবো এবং আমি দেখব। মানে পাগলামি। এটা আসলে আমি জানি না, কেউ যদি কনটেন্ট লিখতে না জানে এই জাতীয় পাগলামি করা ঠিক না। কিন্তু অ্যাফিলিয়েট ওয়ার্ল্ডটা, ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডটা হচ্ছে পাগলদের জন্য। যারা একটু পাগলামি করতে জানে, যারা একটু রিস্ক নিতে জানে। হ্যাঁ, আমার কাছে মনে হইছে। তো আমি জাস্ট পাগলামি করছি আর কিছুই না। আমার দেখতে হবে যে এটার আমি র‍্যাংক করব। কিভাবে হয়? আমি যদি র‍্যাংক করতে নাও পারি, আমি হয় নতুন জিনিস শিখব কিন্তু আমি হারব না। আমি সবসময় এভাবে চিন্তা করি যে একটা কাজ করার সময় যে আমি হয় প্রফিট করব, আমি হয় জিতে যাব, অথবা আমি নতুন জিনিস শিখব। কিন্তু আমি কোনদিন হারব না। হ্যাঁ? তো যার কারণেই আমার এই প্ল্যানটা ওভাবে ছিল যে আমি এই কিওয়ার্ডটা যেহেতু Amazon এ ৫,০০০ ক্লিক পড়ে, আমার তো ৫০ টা পড়বে। আর ৫০ টার মধ্যে যদি আমার ৫ টাও ক্লিক হয়, সেল হয়, তাইলে আমার মোটামুটি ১ মাসের ইনকামের অর্ধেক চলে আসবে। মানে $৭০-৮০ চলে আসবে। তো আমি ওই কিওয়ার্ড নিয়ে কাজ করা শুরু করলাম। তো ওই কিওয়ার্ড দিয়ে আমি বেশ ভালো সেল পাইলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হলো গিয়ে এই কিওয়ার্ডটা এই গত ডিসেম্বরে আপডেটের পর হারায় গেছিল। আমি আর কোনো র‍্যাংক ট্যাংকে ছিলাম না।
কিন্তু এই 21 সালে এসে যে গত পরশুদিন যে আপডেটটা হইলো, এই আপডেটের পরে কিওয়ার্ডটা আবার ফিরে আসছে। ফিরে আসার সাথে ও হ্যাঁ, ওই মাশাআল্লাহ। কিওয়ার্ডটা আবার ফিরে আসছে এবং আরো বেশ কয়েকটা ওরকম কিওয়ার্ড ছিল আমার লেখা, ওগুলো ফিরে আসছে। ফিরে আসার পর ওগুলা দিয়েও আমি এখন সেল পাচ্ছি। এই যে আমি যে বললাম $100 পাইছি, তার মেক্সিমামই ওই কিওয়ার্ড থেকেই আসছে। হ্যাঁ? তো আসলে আমরা আসলে কিওয়ার্ড ইন্ডাস্ট্রিটা নিয়ে কেউ আসলে ওভাবে ভাবি না। হ্যাঁ? মানে এটা আসলে মানে আমরা একটা কনভেনশনাল ওয়ের মধ্যে পড়ে আছি। একটু উলট-পালট ভাবে ট্রাই করা আসলে মজা আছে একটা। হয় তুমি নতুন কিছু শিখবা অথবা কিন্তু হারবা না। এই হলো গিয়ে কথা। আর হুম। কনটেন্টারে আপডেট ভাই আপনার হ্যাঁ, কনটেন্ট একটা আপনি বলছিলেন যে কনটেন্ট একটা স্ট্র্যাটেজি আছে আপনি আপডেট করার। সেই স্ট্র্যাটেজিটা কি? হ্যাঁ, কনটেন্ট আপডেটের আমার স্ট্র্যাটেজিটা ছিল যেটা, সেটা হচ্ছে হলো গিয়ে আমি যখন কনটেন্ট আপডেট মূলত শুরু করি ২০১৯ সাল থেকেই, হ্যাঁ? তো আ ১৯ সালে অল্প, অল্প করতাম। ২০ সালে এসে বেশি করছি আরকি। তো ২০১৯ সালে যখন আপডেট করতাম তখন আসলে আমি সার্ফার এসইও তখন মনে ছিল না। ছিল কিন্তু আমরা এত নাম জানতাম না। ফেস ছিল না এটুকু আমি সিউর। তো তখন আমি যেটা করতাম সেটা হলো গিয়ে আমি সার্চ কনসোলে যেতাম। সার্চ কনসোলে একটা অপশন আছে সেটা হচ্ছে কোয়েরি। কোয়েরি অপশনে যে আমি একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে দিতে পারবো বা আমার একটা ইউআরএল দিতে পারবো যে আমি এই ইউআরএলটার জন্য বা আমি এই কিওয়ার্ডটার জন্য কি, কি সার্চ কোয়েরি পাইছি। তো আমি সাপোজ আমার যেটা বললাম, আমি যদি বলি ওভারসাইজ বেড নিয়ে আমার একটা কনটেন্ট আছে। এখন ওভারসাইজ বেড কোয়েরিটা যদি আমি আমার সার্চ কনসোলে যে টাইপ করি, তাহলে আমাকে দেখাবে যে এই কোয়েরিটার সাথে সিমিলার কোন, কোন ওয়ার্ডের জন্য আমি ইমপ্রেশন পাইছি বা ক্লিক পাইছি। আমি সবগুলোকে একটা এক্সেল ফাইলে নোট করতাম বা ওয়ার্ড ফাইলে নোট করতাম। নোট নোট করার পর আমি যেটা করতাম, সেই কনটেন্টগুলো পাবলিশ সেই কনটেন্টগুলো আমি কনটেন্টের মধ্যে পাবলিশ করে দিতাম। কনটেন্টের মধ্যে যখন আমি পাবলিশ করে দিতাম, তখন হলো গিয়ে আস্তে, আস্তে দেখা যেত যে আমার কনটেন্টটা ইমপ্রুভ করতেছে। কিন্তু ২০২০ সালে এসে আমি যেটা করা শুরু করলাম, সেটা হচ্ছে হলো গিয়ে সার্ফার এসইও আর ফেজ ইউজ করা শুরু করলাম। সার্ফার এসইও আসলে অনেক এক্সপেন্সিভ। স্টিল নাও আমার জন্য অনেক এক্সপেন্সিভ। সার্ফার এসইওটা আমি তেমনভাবে ইউজ করি না। কিন্তু আমি ফেজের লাইফ টাইম ডিল একটা কিনে নিলাম। ফেজের মাধ্যমে যেটা মানুষ বলে টিএফ, আইডিএফ হিসাব যেটা, যেটা আমি আগে সার্চ কনসোল হ্যাঁ, দিয়ে পেতাম, সেটাই আমি যেটা করলাম সেটা আমি এখন ফেজ দিয়ে পাওয়া শুরু করলাম। আর ফেজ অনেক কমফোর্টেবল হয়ে যায় আসলে কাজকর্ম ফেজ দিয়ে করলে। আমি সহজে ডেটাগুলো পেয়ে যেতাম। আমার খুব বেশি ঘাটাঘাটি করা লাগতো না। জাস্ট কিওয়ার্ডটা টাইপ করলে যারা ফেজ ইউজ করে তারা মোটামুটি জানে। তো ফেজ দিয়ে আমি ওয়ার্ডগুলো পেয়ে যাই যে এই ওয়ার্ডগুলো ইউজ করছে তারা যারা ১ম টপ 5 এ বা টপ 6 এ আছে, আমি এই ওয়ার্ডগুলা দিয়ে কনটেন্টটা আপডেট করতাম। তো ২০২০ এ আমার হ্যাঁ, ভাই এ জায়গায় একটা কোশ্চেন আছে। এই জায়গায় একটা কোশ্চেন আছে। আপনি যেহেতু কন্টেন্ট এভাবে আপডেট করে একটা রেজাল্ট হুম, পেয়েছেন। তো কন্টেন্ট কোশ্চেনটা হচ্ছে এটা যে আমরা যখন মানে শুনি আরকি মার্কেটে অথবা আমিও করেছি। যাই হোক মানে যেটা মার্কেটে সবার থেকে শুনি যে আমরা যখন TF-IDF অপটিমাইজেশন করি একটা হ্যাঁ, কনটেন্টের, কনটেন্টটা শুড বি মানে র‍্যাংক থাকতে হবে টপ 10 আরকি। টপ 10 এ থাকলে তাইলে আমরা যদি কনটেন্টের উপরে TF-IDF ইমপ্লিমেন্ট করি তাইলে কনটেন্টটা র‍্যাংক মানে পায় আর সাধারণত। হুম। কিন্তু যদি টপ 10 না থাকে তাহলে যদি আমরা আপডেট করি তাহলে কিন্তু TF-IDF মানে মেইনটেইন করে যেটা আপডেট করি তাইলে রেজাল্ট আসে না। এটা কি আপনার ক্ষেত্রে কি এরকম হয়েছে কিনা? এখন আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে হলো গিয়ে আমি সবসময় কনটেন্টটাকে যখন আপডেট করতাম তখন আমি আমার ওয়ার্ডপ্রেস থেকে মডিফাই ডেটটা চেঞ্জ করে দিতাম। এটা আমি স্পেন্সার হাউসের কাছ থেকে দেখছি। সে যেটা করতো যে একটা কনটেন্টকে যখন আমি ফেজ দিয়ে আপডেট করি বা সারফেসও দিয়ে আপডেট করি, আমি আমার টপ 10 এ যখন থাকতাম তখন আমি সবসময় আমার মডিফিকেশন ডেটটা ওয়ার্ডপ্রেস থেকে আপডেট করে দিতাম যে লাস্ট মডিফাইড ডেটটা কবে। সেটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আপডেট করা যায়। তো আমি সবসময় সেটা আপডেট করে দিতাম। হ্যাঁ, আপডেট করে দিলে দেখা যেত আমার কনটেন্টটা বেশ ভালো, টপ 10 এ যদি থাকতো তাহলে কনটেন্টটা খুব র‍্যাপিডলি র‍্যাংক পেয়ে যেত। কিন্তু আমি আরেকটা জিনিস গবেষণা যেটা করছি, মানে গবেষণা বলতে আমার আসলে এইসব ঘাটাঘাটি করতে ভাল লাগে। দ্যাটস ওয়াই করা। এই যে তুমি যেটা বললা যে টপ 10 এর বাইরে থাকলে হয় না। তো আমার ইচ্ছা ছিল যে টপ 10 এর বাইরে থাকলে হয় না, আমি একটু দেখি টপ 10 এর বাইরে থাকলে হয় কি হয় না। টপ 10 এর বাইরে থাকলে ওই কনটেন্টটা যদি তুমি সেইম আমি যে স্ট্র্যাটেজি গুলোর কথা বললাম সেটা করো, সেটা র‍্যাংক পাইতে এখন পর্যন্ত আমি আমার ১ম সাইট এবং ২য় সাইট সহ প্রায় ২১ টা কনটেন্টে এই পদ্ধতি এপ্লাই করছি এবং আ সবগুলোর ক্ষেত্রে আমি দেখছি যে ৭ সপ্তাহ থেকে ৯ সপ্তাহ লাগে টপ 10 এ যেতে। চলে যায়। আমার যেই কনটেন্টটা টপ 10 এ আছে, সেই কনটেন্টটাতে যদি আমি ফেজ দিয়ে হ্যাঁ, আপডেট করি হয়তোবা আমার ২ সপ্তাহ বা ১ সপ্তাহ ইভেন হইতে পারে ২-১ দিনের মধ্যেই আমার কনটেন্টটা আবার টপ 3 তে চলে যাচ্ছে। বাট আ আমার যেই কনটেন্টটাকে মানে টপ 20 তে বা টপ 30 তে আছে, এর বাইরে আসলে আমার কনটেন্ট গুলো ছিল না। যে কটাই কিওয়ার্ড রিসার্চ করছি আমার টপ 30 এর মধ্যে মোটামুটি সব কনটেন্টই ছিল। তো 30-40 এর মধ্যে যেগুলো ছিল সেটাকে আমি কনটেন্ট তারপর আপডেট করার পর ৭ সপ্তাহ থেকে ৯ সপ্তাহ লাগে।
আমি দেখছি আমার দেখা মতে। এখন মানুষের ক্ষেত্রে আসলে এক্সপেরিয়েন্সটা ডিফারেন্ট হইতে পারে, আমি জানি না। ৭ সপ্তাহ থেকে ৯ সপ্তাহের মতো লাগে এই কনটেন্ট গুলা টপ 10 এ চলে আসছে। হ্যাঁ, কিন্তু এই কাজটা যদি রেগুলার করতে থাকে, এমন হইতে পারে ৬ মাসে ফল পাবে না। এমন হইতে পারে ৭ মাসে ফল পাবে না। কিন্তু যখন একবার ফল পাওয়া শুরু হবে না, তখন এটার কোনো থামাথামি নেই। তখন অনেক কিওয়ার্ডে এমনভাবে র‍্যাংক পাওয়া শুরু করে দেয় যে কিওয়ার্ড আমি টার্গেটই করিনি। কিন্তু তার জন্য গুগল আমাকে র‍্যাংক দেওয়া শুরু করে। তো এটাই হচ্ছে আসলে টিএফ-আইডিএফ ঠিক বলব না, কনটেন্ট আপডেট করার সুফল। হয়তোবা আপাত দৃষ্টিতে মনে হইতে পারে কারো ৬ মাস, এই ৬ মাস ধৈর্য ধরাটাই হচ্ছে এখানে মেইন খেলা। যে ৬ মাস আমি কনটেন্ট আপডেট করে যেতেছি। কিন্তু আমার কোনো রেজাল্ট নাই। তো এবার যে এই যে বলতেছে আমারটা টপ 10 এ নাই, আমি কনটেন্ট আপডেট করে কি করব? এটা আসলে আমার কাছে মনে হয় এটা ভুল কনসেপ্ট। কনটেন্ট যদি ২০ এর বাইরেও থাকে, তারপরও আমরা টপ 10 এ যারা আছে তারা কি করতেছে? তারা কেন র‍্যাংক পাইলো? এগুলো যদি আমরা একটু এনালাইসিস করি, তাদের জিনিসগুলো যদি আমি একটু চেক করি, করে যদি সেম জিনিসটা আমার কনটেন্টের মধ্যে দেওয়া শুরু করি, কনটেন্ট দিয়ে রেগুলার টিএফ-আইডিএফ মেইনটেইন করলাম। তারপর কনটেন্টে নতুন একটা ইমেজ দিলাম, কনটেন্টে নতুন একটা সাব হেডিং যোগ করলাম, হ্যাঁ? বা নতুন ২-৩ টা এলএসআই পুশ করলাম। এভাবে যদি করতে থাকি, একটা সময় দেখা যাবে যে আমার ২,০০০ ওয়ার্ডের কনটেন্ট ৭,০০০ বা ৮,০০০ ওয়ার্ড হয়ে গেছে। আমার ক্ষেত্রে যেটা হইছে, এমন হইছে আমার। হ্যাঁ? পরে একটা সময় ওই কনটেন্টটা এত ভালো হয়ে যায় যে মার্কেটে এর চেয়ে ভালো আর কনটেন্ট নাই। গুগল অনেক র‍্যাংক না দিয়ে থাকতেই পারবে না। হ্যাঁ? গুগলের র‍্যাংক দিতেই হবে। সো ওভাবে আস্তে, আস্তে আসলে র‍্যাংকটা চলে আসে। ভাই এই জায়গায় একটা হুম, কোশ্চেন, যে আপনি কন্টেন্ট গুলো যে আপডেট হুম, করেন, সাপোজ কন্টেন্ট সার্চ কোয়েরিতে সার্চ কনসোল হুম, থেকে যে টপিক গুলো আপনি পেয়ে থাকেন আর হুম। কি, তো ওই টপিক গুলা কিভাবে আপনি অ্যাড করেন? মানে আপনি কন্টেন্ট রাইটারকে দেন নাকি আপনি অ্যাড করেন? আর আপনি অ্যাড করলে এটা আচ্ছা, কিভাবে অ্যাড আমি করেন? কনটেন্ট রাইটারকে দিয়ে ওয়ান টাইম কাজ করাই। কনটেন্ট হ্যাঁ, রাইটারকে আমি শুধুমাত্র ১ম বার যখন আমার কিওয়ার্ড গুলো দেই, কিওয়ার্ড দিয়ে আমার একটা ওয়ার্ক অর্ডার ফরম্যাট আছে। সেই ওয়ার্ক অর্ডার ফরম্যাটে তাকে বলে দেই এভাবে কনটেন্টটা লিখে দাও। তারপর যতবার কনটেন্ট আপডেট করার হয় আমি নিজে করি। একদম নিজের হাতে করি। এটা কাউকে তো আপনি আপডেট করেন ঠিক আছে ভাই, কিন্তু সার্চ কোয়েরিতে যেসব ওয়ার্ড গুলো ডিএফআইডিএফ অথবা ফ্রেজে যখন হুম, আসে, ওই ওয়ার্ড গুলা কিন্তু মিনিং হ্যাঁ। থাকে না। এই কয়টা অ্যাড করতে হয়, কিন্তু আপনি কিভাবে অ্যাড করেন আর আচ্ছা, কি? এখানে সব ওয়ার্ডকে আসলে টিএফ-আইডিএফ বলা যাবে না। আমি এমন হয় অনেক সময় দেখা যায় যে ফেজ দিয়েও পারা যায়, সারফার এসইও দিয়েও করা যায়। এমন অনেক কোয়েশ্চেন আসে। এখন কিন্তু ফেজ অনেক আপডেট করছে। ফেজের মাধ্যমে এখন আমি Reddit এর কোয়েশ্চেন বের করতে পারি, Quora কোয়েশ্চেন বের করতে পারি। তারপর সার্পের আমার কি, কি কোয়েশ্চেন আস্ক করে মানুষ এই টপিকসটা সার্চ দিয়ে সেগুলো সব দেখায়। বা আমার কম্পিটিটর কি এফএকিউ ইউজ করছে সেগুলো দেখি। এর মধ্যে অনেক এফএকিউ থাকে যেটার নির্দিষ্ট সার্চ ভলিউম আছে। হ্যাঁ? হ্যাঁ, যখনই কোনো এফএকিউ এর আমি দেখি বা কোনো কোশ্চেনের সার্চ ভলিউম আছে, আমি সেটাকে একটা H3 বানায় ফেলাই আমার ওয়েবসাইটের। H3 ট্যাগ বানায় ফেলাই। বানায় আপডেট করে ফেলাই। এটা হচ্ছে আমার কাজ। এটা আমি সবসময় করি। হ্যাঁ, এটা করলে আমার কাছে মনে হয় যে আ সুনার অর লেটার তুমি এটার জন্য র‍্যাংক পাবা। এই কিওয়ার্ডটার জন্য। হ্যাঁ? এটা হচ্ছে হলো গিয়ে সবচেয়ে, আমি কি ব্যাপারটাকে বুঝাতে পারছি? যে বুঝতে পারছি। সাপোজ আমি অনেকগুলো কোশ্চেন, আমি একটা কনটেন্ট লাগলাম যেমন সাপোজ বেস্ট ডাইনিং টেবিল। বেস্ট ডাইনিং টেবিল দিয়ে সার্চ দিলে এটার জন্য অনেক এফএকিউ আছে। এখন ক্লোরাতে মানুষ কি কোশ্চেন আস্ক করে? বা ফেসবুকে বা অন্য জায়গায় মানুষ কি কোশ্চেন আস্ক করে? সেই কোশ্চেন গুলোর মধ্যে কোনটার সার্চ ভলিউম আছে? যেটা সার্চ ভলিউম আছে সেটাকে আমি ইনসাইড কনটেন্ট দিয়ে দিই। ইনসাইড কনটেন্টের একটা সাব হেডিং বানায় দেই। H2 বা H3 তে এড করে দেই। আমি এই কাজটা রেগুলার করি। সো একদিকে এটা এলএসআই এর কাজ করতেছে। অপরদিকে সেটা আমার এফএকিউ এর অভাবটাও পূরণ করতেছে। অপরদিকে গুগলের কাছে চোখে লাগতেছে যে না, এই কনটেন্টটা শুধুমাত্র মানি জেনারেট করতে আসে নাই, সে ভ্যালু ক্রিয়েট করে। সে অনেক প্রবলেমের সলিউশনও করে। তখন আল্টিমেটলি প্রোডাক্টটাকে র‍্যাংক দেয় গুগল। হ্যাঁ, এখন ভাই মানে আপনি তো এসইও, অন পেজ এসইও এইভাবে মানে রেগুলার আপডেট করেন, তারপর কিওয়ার্ড রিসার্চ আপনার স্ট্র্যাটেজি আছে, কিন্তু আপনার ব্যাকলিংকের ক্ষেত্রে কি আপনার কোনো স্ট্র্যাটেজি আছে কি? ব্যাকলিংকের ক্ষেত্রে তো ব্যাকলিংকের ক্ষেত্রে ব্যাকলিংকের ক্ষেত্রে আসলে আমি আসলে ব্যাকলিংকের পক্ষে না। তো ব্যাকলিংকের পক্ষে না, এটার কারণটা হচ্ছে হলো গিয়ে আ যেহেতু আমি কনটেন্ট লিখতে জানি যেটা আমি বললাম। তো আমি আ এটা আসলে আমার নতুন সাইটে বেশি ট্রাই করছি। পুরান সাইটে খুব একটা ট্রাই করা হয় নাই। ভাই নতুন সাইটে আমি অ্যামাজন এফিলিয়েট সাইডে আপনি ব্যাকলিংকের পক্ষে না, কিন্তু অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু না, মানে হ্যাঁ, অ্যামাজন এফিলিয়েটের হ্যাঁ, ক্ষেত্রে আর কি। অবশ্যই। এরকম Amazon Affiliate এর ক্ষেত্রে আমি ব্যাকলিংকের পক্ষে না। যদি আমার নিশটা ব্রড হয়, তাহলে আমি সবসময় কনটেন্ট ক্লাস্টারিং এর পক্ষে। আমি আসলে ব্যাকলিংক করার পক্ষে না। কনটেন্ট ক্লাস্টারিং এর ব্যাপারটা হচ্ছে হলো গিয়ে সাপোজ তোমার একটা পিলার কনটেন্ট আছে। পিলার কনটেন্টটা হচ্ছে হলো গিয়ে বেস্ট ম্যাঙ্গো রিভিউ 2021, হ্যাঁ? এখন
বেস্ট ফোজ, আমি যদি একটা কন্টেন্ট লিখি যে ফজলিয়াম রিভিউস, ভাই তারপর হচ্ছে এই জায়গায় একটা কোশ্চেন হ্যাঁ, আছে, মানে কন্টেন্ট ক্লাস্টারের ভিতর আর সাইলো, হ্যাঁ, তো মানে পার্থক্যটা কি? মানে কন্টেন্ট ক্লাস্টার তো মানে সেম, সাপোজ একটা মানে যেটা মেইন কিওয়ার্ড ওইটার ব্যাক এন্ডে ওটা সেম রিলেটেড, আপনি ৩-৪টা টপিক অথবা ৫-৬টা কিওয়ার্ড হুম, নেন, দেন ওইটার থেকে ওই ৫-৬টা টপিক থেকে আপনার মেইন পিলার মানে কিওয়ার্ডকে ইন্টারনাল লিংক করেন হ্যাঁ, আরকি। তো এইখানে কথা হচ্ছে সাইলো কিন্তু সেম মানে সেম ক্যাটাগরিকেই ইন্টারনাল লিংক করে, ঠিক না? হ্যাঁ, রাইট? সাইলো তো একদম হুবু তাহলে সেম না হইলেও কাছাকাছি জিনিস। সাইলো আর কন্টেন্ট হ্যাঁ, ক্লাস্টার, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট বলছো যে সাইলো কন্টেন্ট ক্লাস্টার কিন্তু মোটামুটি কাছাকাছি জিনিস। কিন্তু সাইলোর ব্যাপারটা কি? আমি আরেকটু ব্রডলি বুঝাই। সাপোজ আ আমার একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে আমি শুধুমাত্র আ কি বলবো? আমি শুধুমাত্র ওই ওয়েবসাইটে চতুষ্পদী জন্তু নিয়ে রিভিউ করি। এখন চতুষ্পদী জন্তু বলতে আমি বুঝাচ্ছি হলো গিয়ে মানে সাইলো এবং ক্লাস্টারের মধ্যে পার্থক্য। মানে যার ৪ টা পা আছে এমন পশু-পাখি রিভিউ করি। এখন আমি গরু নিয়ে একটা কনটেন্ট লিখলাম। সেই কনটেন্টে কিন্তু আমি গাধা বা হাতি যেকোনো কনটেন্টকেই ইন্টারলিঙ্কিং করতে পারি। হ্যাঁ? ইন্টারলিঙ্কিং যখন আমি করব তখন এই জিনিসটা হবে হলো গিয়ে সাইলো। হ্যাঁ? কিন্তু আমি গরু রিলেটেড একটা কনটেন্ট লিখলাম। হ্যাঁ? বেস্ট গরু 2021। আমি জানি না গরুর এক্সাম্পলটা শুনতে কেমন লাগতেছে বাট বললাম আরকি। এখন এখন সাপোজ আমার যদি আরেকটা কনটেন্ট থাকে বেস্ট লাল গরু রিভিউ, আমার যদি আরেকটা কন্টেন্ট থাকে বেস্ট ফ্রিশিয়ান গরু রিভিউ বা বেস্ট বেলজিয়াম কাউ রিভিউ, আমি যখন সবগুলা গরুর টপিকসকে আমার মেইন গরুর পিলার কন্টেন্টের সাথে লিঙ্ক করব, দিস ইজ কল্ড কন্টেন্ট ক্লাস্টার। হ্যাঁ? আর যখন আমার চতুষ্পদী প্রাণী গরুর একটা রিভিউ আছে, তার আমি গাধাকে একটা গাধার থেকে যে পোস্টটা লিখছি তাকে একটা লিঙ্কের ইন্টারলিঙ্ক করলাম। তারপর আবার গাধার যে পোস্টটা আছে, গাধার পোস্টটাকে আবার আমি একটা ঘোড়ার পোস্টে ইন্টারলিঙ্কিং করলাম। মনে করেন যে চতুষ্পদী প্রাণী যতগুলো আছে, সবগুলো পোস্টের একটাকে থেকে আরেকটাকে লিঙ্ক দিলাম। এর বাইরে যদি মুরগি হয়ে থাকে বা ২ পায়ে মানুষ থাকে বা অন্য কোনো প্রাণী থাকে, সেইগুলোকে লিঙ্ক করলাম না। দিস ইজ কল্ড সাইলো। এটাই হচ্ছে হলো গিয়ে মেইন ডিফারেন্স। ক্লাস্টার মানে হচ্ছে হলো গিয়ে আমার সেম আ কি বলবো? সেইম প্রজাতির মধ্যেই আমি একটা কনটেন্টের সাথে আরেকটা কনটেন্টকে লিঙ্ক করতেছি। হ্যাঁ? আর সাইলো হচ্ছে হলো গিয়ে আমার একই প্রজাতি না বাট সিমিলার কনটেন্ট বা একই ক্যাটেগরির কনটেন্ট। এটার পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা বুঝতে পারছি। ভাই তাইলে ধরেন আপনি বললেন যে আপনি Amazon এফিলিয়েট এর ক্ষেত্রে হুম, আপনি ব্যাকলিংক এর পক্ষে হ্যাঁ, না আরকি। তো ওই জায়গায় ব্যাকলিংক করার মানে না করে আপনি মানে কনটেন্ট ক্লাস্টার ফলো হ্যাঁ, করেন আরকি। আপনি ব্যাকলিংক না করে ওই ইনভেস্টটা আপনি কনটেন্ট ক্লাস্টারে হ্যাঁ, ইনভেস্ট করেন, হ্যাঁ। রাইট? আর কনটেন্ট ক্লাস্টারের সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে হলো গিয়ে কনটেন্ট ক্লাস্টারেও কিন্তু অ্যাকচুয়ালি আমি ব্যাকলিংক পাচ্ছি। হ্যাঁ, কিভাবে পাচ্ছি আমি বলি। সাপোজ আমি যদি একটা ইনফরমেটিভ কনটেন্ট লিখি, যেটা হচ্ছে আমার পিলার কনটেন্টের সাথে সিমিলার। যেমন আমি যদি আবার এই খাটের এক্সাম্পল এ চলে আসি, বেস্ট ওভারসাইজ বেড, হ্যাঁ? এখন যদি আমি এরকম একটা হ্যাঁ, বলে হাউ টু রিপেয়ার এ ওভারসাইজ বেড। এই কনটেন্টটা যদি আমি লিখি, কনটেন্টটা যদি আমার ৩০ থেকে ৪০ সার্চ ভলিউম থাকে এবং এটা দিয়ে যদি আমি একটা কনটেন্ট লিখি, আমি যদি র‍্যাংক পাই, মানুষ কিন্তু আমার এই হাউ টু কনটেন্টকে ব্যাকলিংক করবে। আমি মোটামুটি সিওর যদি এটা সার্চ ভলিউম থাকে মানুষ হাউ টু কনটেন্টকে ব্যাকলিংক করে, কিন্তু মানুষ কিন্তু কমার্শিয়াল কনটেন্ট গুলোকে ব্যাকলিংক করতে চায় না, সেগুলো আমাদের পেইড লিঙ্ক নিতে হয়। এটা মোটামুটি আমরা সবাই জানি। তো আমার হাউ টু কনটেন্টটা যদি ব্যাকলিংক পাওয়া যায় এবং ওটাকে যদি আমি আমার মানি কনটেন্টে ইন্টারলিঙ্কিং করি, তাহলে লিঙ্ক জুস কিন্তু আমার মানি কনটেন্টে পাস হচ্ছে আলটিমেটলি। আসলে একই কথা আমি ঘুরায় করতেছি। একজন মানুষ ইনভেস্ট করতেছে হচ্ছে হলো গিয়ে ডাইরেক্ট ব্যাকলিংকে, আর আমি ব্যাকলিংকে ইনভেস্ট না করে আমি করতেছি হচ্ছে হলো গিয়ে কনটেন্টে। সে কনটেন্টটা আমার জন্য কনটেন্ট। ব্যাকলিংক নিয়ে আসতেছে। এই পার্থক্য। তাহলে তো মানে আপনি যেভাবে বলতেছেন যে মানে কনটেন্টে ইনভেস্ট করার পর কনটেন্টে ব্যাকলিংক হ্যাঁ, নিয়ে আসে। তাইলে তো এটা তো বেশি ভ্যালুফুল। অবশ্যই, যদি আমি ব্যাকলিংক অবশ্যই। না এবং করে, হ্যাঁ? এটার সবচেয়ে হলো গিয়ে এমনও দেখা গেছে, আমি আমার নতুন সাইটে এই জিনিসটা দেখছি বিশেষ করে। মানে একটা সিট কিওয়ার্ডের জন্য আমি র‍্যাংক পেয়ে গেছি। কনটেন্ট ক্লাস্টারিং এর বিউটিটাই হচ্ছে এই জায়গায়। যে সিট কিওয়ার্ড মানে এক ওয়ার্ডের একটা কিওয়ার্ড। মনে করো যেটা ১০,০০০ সার্চ ভলিউম হইতে পারে, ১২,০০০ সার্চ ভলিউম হতে পারে। এটার জন্য আমি ১০-১২ তে চলে আসছি। কারণ কি? আমি কনটেন্ট ক্লাস্টারিং করছি। গুগল ভাবতেছে যে এই লোকটা তো অনেক জানে এই টপিকসে বা এই অথরটা তো এটা নিয়ে অনেক বলছে। সো আমি ওরে র‍্যাংক দেই না। তো আসলে আ কারো ও যদি লং টার্ম ব্যবসা করার ইচ্ছা থাকে, কনটেন্ট ক্লাস্টারিং এ আসলে কোনো বিকল্প নাই। কারণ এখন তো গুগলের নতুন যত আপডেট আসতেছে সব আসলে কনটেন্ট এর উপরেই আপডেট আসতেছে। আমি জানি না সামনে কি হবে।
তবে আমার কাছে মনে হয় একটা টাইমে ব্যাকলিংকের ভ্যালুটা আস্তে আস্তে কমে আসবে, এবং এই আমি যেটা বলতেছি কন্টেন্ট ক্লাস্টারিং বা কন্টেন্টের জোরটা অনেক বেশি বাড়াই দিবে গুগল। ভাই তাহলে কন্টেন্ট মানে ব্যাকলিংকের ভ্যালু যদি হুম। কমে যায় তাহলে আমার এই জায়গায় প্রশ্ন হইলো, তাহলে গুগল কিভাবে একটা ওয়েবসাইটকে মানে মানে বুঝতে পারবে যে এই সাইটটা অথরিটি মানে সাপোজ ব্যাকলিংক তো মূলত একটা সাইটের অথরিটি তে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। ইভেন ব্যাকলিংক কিন্তু অনেক কিছু একটা ওয়েবসাইটে হ্যাঁ, মেজার করে, যেরকম ধরেন মানে একটা ওয়েবসাইট যদি যত ব্যাকলিংক পাবে তখন গুগল মনে করে যে সাইটটার মানে অথরিটি আছে, ভালো সাইট বিধায় ব্যাকলিংক পাইছে, এরকম হ্যাঁ, কোনো কিছু। তো লিঙ্ক ছাড়া কিন্তু দিন শেষে মানে একদম দিন শেষে ভাই মানে অথরিটি টাইপ সাইট অথবা মানে গুগল কিন্তু রিকগনাইজ করতে পারে না যে এই সাইটটা আসলেই মানে ভালো সাইট। ভালো সাইট না হলে তো ব্যাকলিংক পায় হ্যাঁ, না। তো ভালো সাইট বিধায় এই অনুযায়ী তাইলে কি করে ওরা ব্যাকলিংক দেয়, সাধারণত এরকম হয়ে থাকে। হ্যাঁ। হ্যাঁ, তো গুগল ব্যাকলিংক ছাড়া কিভাবে মানে গুগল মানে আইডেন্টিফাই করবে যে এই সাইটটা আসলে অথরিটি সাইট এবং এখন গুড সাইট? কিছু ব্যাকলিংকের ভ্যালু সারা জীবনই থাকবে, যেমন আমি যেমন হারোর মাধ্যমে যে ব্যাকলিংগুলো আসে মানে বড় বড় অথরিটি সাইট থেকে, যেমন দ্য দ্য টাইমস, তারপর হচ্ছে হলো গিয়ে দ্য জেরুজালেম, আরো বিভিন্ন পত্রিকা যেগুলো আছে বা বড় বড় সাইট আছে যেগুলা, তারপর হচ্ছে হলো গিয়ে স্প্রাশ, তারপর আরো বিগ বিগ সাইট আছে। তো এরকম সাইট থেকে যদি কোনোভাবে দুই একটা ব্যাকলিং পাওয়া যায়, আমি বলতেছি না ব্যাকলিং একবারেই না করি, আমি বলতেছি যে কন্টেন্টটা র্যাঙ্ক করানোর জন্য ব্যাকলিং না করি, অথরিটির জন্য ব্যাকলিংকের আচ্ছা। প্রয়োজন আছে। যেমন আমি যখন আমার ওয়েবসাইটটা করি মানে নতুন সাইট দ্বিতীয় সাইটটা যখন করি, আমি কিছু কিছু বেসিক ব্যাকলিং করছি। বেসিক ব্যাকলিং বলতে যেমন এখন বিভিন্ন জায়গায় যে আহ, মানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট করা, তারপর হলো গিয়ে আরো হাবিজাবি কিছু র্যাঙ্ক, নো ফলো লিঙ্ক। ফোরাম হ্যাঁ, পোস্টিং। ব্লগ পোস্টিং আসলে তো এখন খুব একটা কাজে দেয় না, মানে ব্লগ কমেন্টিং তেমন একটা কাজে দেয় না, বাট আমি ছোটখাটো ব্যাকলিং করছি। কিন্তু এন্ড অফ দ্য ডে রুট ডোমেনকে কিছু ব্যাকলিং করাটা খুবই জরুরি। হ্যাঁ, এটা তোমার কথাটা 100% ঠিক যে গুগল যে আমাকে ট্রাস্ট করতে, আমি যে একটা ভালো সাইট এটা গুগল কিভাবে বুঝবে? এখন দেখো আমি এরকম প্রচুর সাইট আছে যে যার ডোমেইন অথরিটি 50-60, তুমি যদি মানে কনভেনশনাল ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করতে যাও দেখে মনে হবে এটা বাবারে আমি এর সাথে জীবনেও পারবো না। কিন্তু ম্যাক্সিমামই দেখা গেছে যে সে শুধুমাত্র ডিএপিএ বাড়ানোর জন্য লিঙ্ক, তার রিলিভেন্ট লিঙ্ক তেমন একটা নাই। হ্যাঁ, ভাই ডিএপি এর ব্যাপারটা আমি বলি, মানে আমি কিন্তু মানে আপনাকে 5 দিনের মধ্যে আপনার সাইটকে 80, 90 এরকম ডিএ করে দিতে হ্যাঁ, পারবো। এটা করা যায়। মানে চাইলে কিন্তু ডিএপিএ কেন মানুষ মানে ডিএপিএ দিয়ে বিচার করে একটা সাইটকে আমি আমিও জানি জানি না। না। যারা মূলত আমি তো অনেক আউটরিচ করি ভাই। আউটরিচ হুম। করলে মানে যখন মানে একজনে বলে যে আমার জন্য ডিএ এতগুলো হ্যাঁ। দেখবো, তাইলে আমি বললাম যে তোমার সাইটের ডিএ আমি 3 দিনে অথবা 4 দিনে 70+ করে দিব। হ্যাঁ, হ্যাঁ, তো সে হ্যাঁ, অবাক। তুমি আমার সাইট কিভাবে ডিএ বাড়ায় দিও, মানে কি এটা তো অটোমেটিক্যালি সম্ভব না। আমি কি তাইলে তোমাকে আমি 5 বাড়ায় আচ্ছা। দেখাই? আচ্ছা তাহলে হুম। দেখাও। আমি 2-3 দিনের মধ্যে ওরা 5-6 আচ্ছা, বাড়ায় দিই। হয়তো মহা খুশি। আচ্ছা। মানে ও দেখে অবাক। তো এই কারণে মূলত ভাই ডিএপিএ মানে দিয়ে একটা সাইট মানে মেজার করা মানে অথরিটি এগুলা দেওয়া ঠিক না আমার ক্ষেত্রে হ্যাঁ, মনে হয়। আপনি হ্যাঁ, কি বলেন? অবশ্যই। ডিএপিএ দিয়ে আসলে হয়তোবা একসময় যাইতো, কিন্তু ২১ সালে এসে যদি কেউ আমাদেরকে বলে যে ডিএপিএ, কেডি, তাহলে আমার কাছে আসলে ব্যাপারগুলো মানে একটু মানে সিলি মনে হয় যে আসলে অনেক বাচ্চাদের জিনিস। ইভেন আমার কাছে কেজিআর কনসেপ্টটাও খুব হাস্যকর লাগে। যে অনেকেই হয়তোবা আমার আমার বিপক্ষে বলবে যে, "না ভাই কেজিআর তো কাজ করে।" হ্যাঁ, কিন্তু ভাই মূলত কারা বলবে? যারা ক্যারিয়ার বিজনেস করে। মানে ক্যারিয়ার মানে সাপোজ আমি এখন নতুন ইন্ডাস্ট্রিতে আসছি, মানে আমার রিসার্চে হ্যাঁ, দেখা। তো সে কিওয়ার্ড সম্পর্কে ওরকম হ্যাঁ, আইডিয়া নাই। তো মানে কেজিআর দিয়া বুঝায়া বলে যে এটা এত লো কম্পিটিটিভ হ্যাঁ, কিওয়ার্ড এইটা সেটা। তুমি যদি এটা করো তাইলে হ্যাঁ, পারবা। তো তখন হয় মনে করে আসলেই তো এরকম হইতে পারে। তখন ধরেন ও কেজিআর কিওয়ার্ড খুঁজে হুম, পায় না, দেন সার্ভিস। ব্যাপারটা কিন্তু ফিনিশিং এ যায় এটাই হুম, দাঁড়ায়। হ্যাঁ, ঠিক না? একজন বিজনেসটা করে। আরেকটা ভাই আপনার সাথে একটা ফানি ঘটনা হুম, শেয়ার করি। মানে আমি একটা পিবিএন নেটওয়ার্কের সাথে পরিচিত আচ্ছা, আছি। মানে হুম, বিশাল মোটামুটি। তো ওরা তো সাইটে কনটেন্ট দেয়। তো কনটেন্ট দিলে ওরা ডিএপিএ অনেক বাড়ানো লাগবে, না হয়তো তার ক্লায়েন্ট পায় না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? তো ওরা কি করে ভাই, ওরা হচ্ছে মানে আমাকে বলে যে তুমি আমাকে 10টা সাইট আছে, এই 10টা সাইটে ডিএপি 70-80 করে দাও। আমি 1 মাসের মধ্যে ওগুলা সব পরিপূর্ণভাবে করে আচ্ছা। দিই। তো যারা ডিএপিএ দেখে লিঙ্ক নেয় আশা করি এটা যদি জানতে পারে তাহলে আর ডিএপিএ দেখে লিঙ্ক হ্যাঁ, দিবে না। না এখানে আরেকটা ব্যাপার আছে। তারপরও আমি বলব যে ডিএপিএ তারপরও এখনো ২১ সালে এসে বাড়ানোর দরকার আছে। কারণ কি?
এখন অনেক এসইও এক্সপার্ট আছে যারা উদীয়মান এসইও এক্সপার্ট, আমি আসলে খারাপ দৃষ্টিতে বলতেছি না, মানে তারা নতুন শিখতেছে। তো তারাও কিন্তু নতুন সাইট বানাচ্ছে, তার সাইট থেকে নিজের সাইটকে সেভ করার জন্য ডিএপিএ বাড়ায় রাখা দরকার আছে। কারণ সে ভাবতেছে, কারণ সে ভাববে কি, তোমার সাইটে যখন আসবে যে বলবে ওরে বাবা এর ডি এর তো 70, এর কিওয়ার্ডটা নেওয়া যাবে না, এর সাথে আমি পারবো না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে আমার সাথে পারতো। সে যদি আমার অন পেজ চেক করতো বা অন্যান্য জিনিস চেক করতো তাহলে কিন্তু সে পারতো। এই জিনিসটা দেখে সে আমার থেকে হয়তো বা চলে যাবে। সো এই কম্পিটিটর গুলোকে অ্যাভয়েড করার জন্য, যাতে সে আমার কিওয়ার্ড নিয়ে নাড়াচাড়া না করে, তার জন্য আমার মনে হয় ডিএপিএ বাড়ানোর দরকার আছে। তো তোমার এই ডিএপিএ বাড়ানোর ব্যাপারটা তোমার সাথে আমি পরে আলাদাভাবে আলোচনা করব। আমারও মনে হয় কিছু ডিএপিএ বাড়ানো লাগবে, যদি এটার কোনো নেগেটিভ এসইও ইম্প্যাক্ট না থাকে সাইডে তাহলে। কোনো ধরনের নেগেটিভ না ভাই, কিন্তু ওয়ান কাইন্ড অফ স্প্যামিং দিন শেষে। আচ্ছা, হ্যাঁ, তা তো অবশ্যই। ওয়ান কাইন্ড অফ স্প্যামিং তো অবশ্যই। কারণ আমি যে বাসফিড নামে একটা সাইট আছে, এখান থেকে যে অনেকে করে কি প্রোফাইল ক্রিয়েট করে, প্রোফাইল ক্রিয়েট করে ব্যাকএন্ডে যে একটা করে মানে তার প্রোফাইলের সাথে একটা ব্যাকলিং দিয়ে আসে। এভাবে দিয়ে এরকম অনেক সাইট আছে। মানে ওখানে যে একটা করে ব্যাকলিং দিয়ে আসে, তার এটা প্রোফাইল মানে প্রোফাইল ক্রিয়েট ব্যাকলিং যেটা করে তারপর ওখান থেকে ডিএটিপিএ বাড়ায়। হ্যাঁ, তো এগুলো তো কাইন্ড অফ স্প্যামি। এখন আজকে আমি হয়তো বলতেছি ভালো, কিন্তু একটা সময় এই জিনিসগুলা মানে আমি জানি না কিরকম এফেক্ট করবে। বাট ভাই আপনার সাথে কি আপনার সাইডের সাথে কোনো নেগেটিভ এসইও কাজ করছে? মানে ডিএপি এর কথা আসলো তো এই কারণে বলতেছি। নেগেটিভ এসইওর ব্যাপারটা আমি আমার নতুন সাইট করে যেটা বুঝছি, হ্যাঁ, নতুন সাইটে আমি মোটামুটি বেশ এবার নতুন আপডেটের পর বেশ ভালোই ডাউন খাইছি। মানে আমার স্নিপেটে যেগুলো ছিল সব 7-8 চলে আসছে। কিন্তু ওগুলো আসলে আমি এত আল্লাহর রহমতে আবার ব্যাক করবে আল্লাহ যদি রাখে। কিন্তু আমার নতুন সাইটের ক্ষেত্রে আমি যে জিনিসটা করছে, আমি অনেক বড়, বড় সাইট পাইছি। অনেক বড়, বড় সাইট। একদম মনে করো যে মাদার অথরিটি। কিন্তু কনটেন্টের মধ্যে হচ্ছে হলো গিয়ে মনে করো যে থিন কনটেন্ট, এক কথায় থিন কনটেন্ট। হ্যাঁ, মানে আমরা 300 ওয়ার্ডের নিচে হলে আমরা বলি এটাকে থিন কনটেন্ট। দেখা যাচ্ছে হলো গিয়ে স্যার 500 ওয়ার্ড বা 600 ওয়ার্ড লেখা রাখছে, কোনো মতো একটা ইনফরমেশন দিয়ে রাখছে, মানে কোনো কিছু ক্লিয়ার না, কোনো H2 নাই, H3 নাই, নাথিং। তো আমি করছি হলো গিয়ে ওকে ঠিক আছে, এইটার টপিক্সের উপর আমি একটা কন্টেন্ট লিখবো, দেখি কি হয়। এখানে একটু বলে রাখি, আমার নতুন সাইটটা হচ্ছে হলো গিয়ে, যদিও এখানে ইএমডি নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, তো আমার নতুন সাইটটা হচ্ছে আমার মোস্ট প্যাশনের জায়গা যেটা, সেটা দিয়ে একটা নিশ করা। তো আমি ওইটার উপর কন্টেন্ট লেখা শুরু করছি। কন্টেন্ট লেখা শুরু করার পর দেখা গেছে যে ওই যেই সাইডের আমি সাথে কম্পিটিশন করে কন্টেন্টটা লিখছি তার সাইডের ডিএ হচ্ছে হলো গিয়ে 75। তো আমার বর্তমান নতুন সাইডের ডিএ হচ্ছে হলো গিয়ে 6। তো ওই সাইডের থেকে আমার কিওয়ার্ডটা এখন উপরে আছে। আমার কন্টেন্ট পাবলিশ করছে মনে হয় 2 থেকে আড়াই মাস হবে। তো এটাই আসলে, আমি যদি কেউ যদি আমাকে 19 সালে এসে কথা বলতো যে ভাই 75 এর ডি এর সাথে আপনি কম্পিটিশন করবেন কিনা আপনার কন্টেন্ট দিয়ে, আমি হয়তো বলতাম না ভাই করব না। বাট 21 সালে এসে আসে না, এসইও ইন্ডাস্ট্রি মানে খুব চেঞ্জ হয়ে গেছে। এখন আসলে সবকিছুই সম্ভব। ভাই তাইলে আপনার ব্যাকলিংকের ক্ষেত্রে আপনি ব্যাকলিংক ইএমডি ডোমেনের জন্য করেন নাই ইএমডি আপনি। ডোমেনের মানে জন্য আপনি ইএমডি একদমই করি ডোমেনের নাই তা না। বেসিকটা কি use আমি বলি যদি এখনো আমি বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন গ্রুপ আছে, যখন যদি দেখি অরিজিনাল কোনো মানে আমি মূলত কোনো লিঙ্ক ফার্ম থেকে লিঙ্ক নেই না, সহজ কথা। যদি মনে হয় যে কোনো ব্লগার সাপোজ সে 5টা ব্যাকলিঙ্ক সেল করবে বা সে 6টা ব্যাকলিঙ্ক সেল করবে, ব্যাকলিঙ্ক সেলের জন্য বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছে, আমি তার সাইটটা চেক করি। চেক করে দেখি যে তার সাইট কয়টা ব্যাকলিঙ্ক এখন পর্যন্ত দিছে বাইরে মানুষকে। সেই জিনিসটা আমি চেক করি। যে সে যদি দেখি যে সে খুব একটা ব্যাকলিঙ্ক সেল করে না তার সাইট থেকে, মানে সে লিঙ্ক ফার্ম না, তারা তার থেকে একটা ব্যাকলিঙ্ক দেয়, এবং ব্যাকলিঙ্ক নেওয়ার সময় অবশ্যই বলে দেয় যে আমি যে তোমার এই গেস্ট পোস্টটা করতেছি বা নিশ এডিট করতেছি, তুমি এখান থেকে আর কাউকে লিঙ্ক দিতে পারবা না। সে যদি আমার থেকে সাইটটা তো লিঙ্ক ফার্ম না, মানে লিঙ্ক সেল করে না, এটা আপনি কিভাবে এটা এটা আইডেন্টিফাই এটা করেন? হলো গিয়ে খুব সহজে বোঝা যায় আসলে। কেউ যদি বলে যে আপনাকে নিশ এডিট করে দিব, আচ্ছা ঠিক আছে, নিশ এডিট করলে আমি তখন তার সাইডে যে 7-8টা কন্টেন্ট দেখি। যখন দেখি যে তার অনেক বেশি আউটবাউন্ড লিঙ্ক আছে, আউটবাউন্ড লিঙ্ক সবগুলাই দেখা যাচ্ছে আবার ডু ফলো, তখন বোঝা যায় যে না আসলে সে আসলে লিঙ্ক ফার্ম সামহাও, আর সে অনেক বেশি লিঙ্ক বাইরে সেল করে। এখন আসলে দেখলে বোঝা যায়, আমি যদি একটা সাইটের 10টা মানি কন্টেন্ট দেখি বা আমি যদি 10টা ইনফরমেটিভ কন্টেন্ট দেখি, চেক করে যদি দেখি যে ও কয়টা মানে আউটবাউন্ড লিঙ্ক করছে, এবং আউটবাউন্ড লিঙ্কগুলো কিন্তু এখন আমাদের মোটামুটি অতটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এটা পেইড লিঙ্ক নাকি নন পেইড লিঙ্ক আমরা কিন্তু দেখলে বুঝতে পারি কম বেশি সবাই যারা মোটামুটি ইন্ডাস্ট্রিতে কাজ করি। হ্যাঁ, তো হ্যাঁ, আমি যখন ওই আউটবাউন্ড লিঙ্ক চেক করে দেখি যে না, এ একটা একজনকে লিঙ্ক দিছে, এমনও হয় সাধারণত লিঙ্ক ফার্মগুলো যেটা করে একটা গেস্ট পোস্ট থেকে দেখা যায় 5টা 6টা লিঙ্কও দেয় মানুষকে, সে সেল করতেছে, তার তো দরকার নাই, সে তো লিঙ্ক ফার্ম। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে এসইও বেনিফিটটা খুব কম পাওয়া যায়, অনেক ক্ষেত্রে পাওয়াই যায় না। হ্যাঁ, তবে লিঙ্ক ফার্ম থেকে ব্যাকলিঙ্ক নেওয়া এক ক্ষেত্রে খুব ভালো,
কেউ যদি মনে করে যে আমি সাইডে পিবিএন লাগাবো, তখন লিঙ্ক ফার্ম থেকে লিঙ্ক নিলে কম্পারেটিভলি ভালো। আমার কাছে মনে হয় এটা। কারণ আমি কারণ আমি পিবিএন করতেছি। পিবিএন যদি একটা পয়জন হয়, আমি যদি ১ গ্লাস পয়জনের মধ্যে আমি যদি ১ গ্লাস দুধের মধ্যে ১ ফোঁটা পয়জন দেই, এটা খুব পয়জনাস। কিন্তু আমি যদি এর মধ্যে ভালো আরো ২০ গ্লাস দুধ ঢাইলা দেই, তাহলে কিন্তু এটা পয়জনটা কমে গেল। তো আমি যদি কোনো কারণে পিবিএন লিঙ্ক কোনো জায়গায় নেই, আমার কাছে মনে হয় যেটা, মানে আমার পার্সোনাল ফিলোসফি যেটা, আমি যদি কোনোদিন পিবিএন লিঙ্ক নেই, তাহলে আমি মোটামুটি ভালো ব্লগ সাইটগুলো থেকে, ভালো ব্লগ সাইটও হতে পারে, আবার হইতে পারে যে লিঙ্ক ফার্ম, তার থেকেও আমি ব্যাকলিঙ্ক করি। কারণ আমি গুগলকে দেখাই যে দেখো আমি কিন্তু অনেক অন্যান্য জায়গা থেকেও লিঙ্ক নিছি, ওই লিঙ্কগুলো যদি খারাপ ইম্প্যাক্টও পড়ে, গুগলের কাছে যাতে মনে হয় যে না, ওই লিঙ্কগুলো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে বা কম্পিটিটর করছে। তো এই কারণে আসলে আমি ব্যাকলিঙ্ক করি। এছাড়া গেস্ট পোস্ট করলে একটু বুঝে শুনে করাটাই ভালো, বিশেষ করে ২১ সালে এসে। কারণ অ্যাঙ্কর টেক্সটটা ২১ সালে আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট। কমার্শিয়াল অ্যাঙ্কর করা মানেই এখন ধরা। সেটা যত কোয়ালিটি সাইডই হোক না কেন। কমার্শিয়াল অ্যাঙ্কর না করাই ভালো। আমি যতটুকু জানি মানে গুগল সাধারণত মানে ব্যাক লিংকের জন্য পেনাল্টি দেয়, কিন্তু অ্যাঙ্কর টেক্সটের জন্য গুগল এক্সাক্টলি, পেনাল্টি দেয় সাধারণত। এক্সাক্টলি। এটাই। কারণ গুগল এখন মনে হয় ব্যাকলিংকের জন্য পেনাল্টি দেয়ই না। হ্যাঁ? গুগল মেইনলি পেনাল্টি দেয় হচ্ছে হলো গিয়ে কমার্শিয়াল অ্যাঙ্কর গুলাকে। এবং আমি এখন এই ২১ সালে আমি জিনিসটা দেখলাম যে অনেক মানুষ বলতেছে যে আমি অনেকগুলো গেস্ট পোস্ট করছি, ৳১,০০,০০০ গেস্ট পোস্ট করছি, কিন্তু আমার সাইট খালি ডাউন খাচ্ছে। ভালো, ভালো জায়গা থেকে গেস্ট পোস্ট করছে, কিন্তু সাইট ডাউন খাচ্ছে। কারণ হচ্ছে একটাই, তার অ্যাঙ্কর গুলো কমার্শিয়াল ছিল। তো কমার্শিয়াল অ্যাঙ্করের এখন গুগল বুঝতে পারে। গুগল তো এখন অনেক স্মার্ট হয়ে গেছে। এখন কমার্শিয়াল অ্যাঙ্কর দিয়ে আসলে মানে আমার কাছে মনে হয় যে র‍্যাংক করানো খুব একটা সহজ ব্যাপার না। আমরা বরং সিমিলার যে এলএসআই গুলা আছে, এলএসআই গুলা দেই, যে এলএসআই গুলা কমার্শিয়াল ইনটেন্ট না। যেটা দেখলে গুগলের কাছে মনে হয় যে না, ও শুধুমাত্র ওকে র‍্যাংক করার লিঙ্ক করার জন্য বা ইনফরমেশন দেওয়ার জন্য লিঙ্ক দিছে। সেই জাতীয় লিঙ্কগুলো যদি হয় অ্যাঙ্কর টেক্সট, তাহলে ভালো র‍্যাংক বেনিফিট পাওয়া যায়। হ্যাঁ, তাহলে ভাই মানে আপনি এমডি ডোমেইন দিয়ে এখনো মনে সেল করেন নাই আমি সাইটটা? এখন পর্যন্ত সেল করি নাই। দেখা যাক, এই মাসটা গেলে আমার একটা প্ল্যান আছে। এটা মার্কেটে তোলার, দেখা যাক। আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে সেল হবে আরকি। তাইলে আমি যতটুকু বুঝলাম মানে আপনার এই মাসে মানে এই সাইট থেকে সর্বোচ্চ মান্থলি ইনকাম ছিল $১২০০ মতো। গত বছর, আর এটা ছিল গত বছর। গত হুম। বছর মানে সর্বোচ্চ ইনকাম তো এটাই ছিল EMD ইএমডি ডোমেনের ডোমেইন। সর্বোচ্চ এটা ছিল, তো এবং ৩% কমিশন আসার পর আমার সর্বোচ্চ ইনকাম ছিল হলো গিয়ে $৮৭৭। সেটা যদি ৮% থাকে তাহলে তাহলে হিউজ, ৮% হলে আরো হিউজ হতো, ডাবল হ্যাঁ। দিত। আর এই বছর, এখন তো হলো গিয়ে এপ্রিল মাস চলে, তোমার সাথে যখন আমি ভিডিওটা রেকর্ডিং করতেছি, এখন এই বছরে আমার ইনকাম হচ্ছে প্রায় ১,০০০ ছুঁই। মানে ৪ মাসে ১,১২০০ মতো হবে। ১,০০০ বা ১২০০ মতো হবে ৪ মাসে। তো আমি আশা রাখতে, এই এই সাইডে ভাই তাহলে আপনার ইনভেস্টমেন্ট কত ছিল এই আগে? সাইডে আমার শুরু থেকে এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট হচ্ছে ৳৫০,০০০। একদম কাটায় ৳৫০,০০০। তারপর সাইডে আমি অনেক ইনভেস্ট করছি। ইনভেস্ট বলতে আমি কি করছি? ব্যাকলিংকের পেছনে ইনভেস্ট করছি। ব্যাকলিংকের পেছনে আমি সাইডে বেশ কিছু ইনভেস্ট করছি। তারপর হচ্ছে হলো গিয়ে ২০০০, আ হ্যাঁ, ব্যাকলিংকের পেছনে বেশ ভালো ইনভেস্ট করছি এই সাইডটাতে। ব্যাকলিংকের পেছনে ইনভেস্ট করছি। আমি রেন্টাল পিবিএন নিছিলাম ২০১৯ সালে, আমার মনে আছে। তখন আমি ৬ টা না ১০ টা রেন্টাল পিবিএন নিছিলাম। ওকে আমি বলছিলাম তুমি আমার ৩ মাস আমার সাইডে লিঙ্কগুলা রাখবা। ৩ মাস পরে তুমি আমার হ্যাঁ, লিঙ্কগুলাকে আমার সাইট থেকে সম্পূর্ণরূপে রিমুভ করে দিবা। তো এই, এই ছিল আমার মোটামুটি খরচ। রেন্টাল পিবিএন এর জন্য একটা খরচ ছিল। ৩ মাস পরে আমার লিঙ্কগুলো সম্পূর্ণ সে রিমুভ করে দিছে। তো ৩ মাসে আমি যেই ইনকাম আসছে আমার, সেই ইনকামের টাকা দিয়ে আমি আরো কিছু বেসিক ব্যাকলিংক করছি। ভালো ব্যাকলিংক করছিলাম। তো এই তো ৩ মাসে রাখবো তারপর ডিলিট করে দিব। এটার মানে থিওরিটা কি ছিল এটা আপনার? মানে এটার কেমন? থিওরিটা ছিল হচ্ছে হলো গিয়ে, আমি আসলে মানে একদম প্রো লেভেলের, মানে ব্ল্যাক হেড ওয়ার্ল্ড হচ্ছে হলো গিয়ে পিবিএন এর জন্য মোটামুটি আ সবচেয়ে বিখ্যাত। হ্যাঁ, মানে কেউ যদি হ্যাঁ, দিতে চায়, ব্র্যাকেট ওয়ার্ল্ড হচ্ছে মধ্যে বিখ্যাত। ওইখানের মানে টপ রেটেড, মানে কোনো বেস্ট সেলারদের মধ্যে একজন ছিল। তার পিবিএন লিঙ্ক ছিল। সে তার পিবিএন লিঙ্কটা আসলে কেমন কাজ করে, বা আসলে পিবিএন কি, বা পিবিএন দিয়ে আসলে র‍্যাংক করা সম্ভব কিনা, তার জন্য আমি পিবিএন গুলা নেই। সেই পিবিএন গুলো আসলে অনেক এক্সপেন্সিভ পিবিএন ছিল। খুবই এক্সপেন্সিভ পিবিএন ছিল। আমি একেকটা লিঙ্ক প্রায় $৭০, $১০০ এর মতো করে কিনছিলাম। তো আমি ৬ টা লিঙ্ক নিছিলাম। আসলে দেখি আমার কি হয়। তো আমি ৬ টা লিঙ্ক, আমি বলছিলাম যে ৩ মাস রাখবো আমি তোমারে, তুমি কত দিতে হবে? সো সে আমাকে ওভাবে বলছিল, আমি প্রায় আমার প্রায় $৬০০ এর মতো আসছিল। সে আমাকে ডিসকাউন্ট দিয়ে মনে হয় $৩৫০, $৪০০ এর মতো পরে করে দিছিল। পরে আমি লিঙ্কগুলা ৩ মাস, হ্যাঁ, ৩ মাসই রাখছিলাম। ও পরবর্তীতে আমার লিঙ্কগুলা রিমুভ করে নাই।
ওর সাথে আমার সম্পর্ক ভালো ছিল। ও আমার ৫-৬ মাস পর আমার লিঙ্কগুলো সে রিমুভ করে দিছিল। যাই হোক, তো ওই লিঙ্কগুলো রিমুভ করে দেওয়ার পর আমি তো র‍্যাংক একবার যখন র‍্যাংক পাওয়া শুরু করলাম, মানে আমার হাতে যখন ভালো ক্যাশ চলে আসলো, তো সেই ক্যাশগুলো দিয়ে তখন আমি কিছু ভালো ব্যাকলিঙ্ক করি। আর ওই লিঙ্ক তো ভাই ওই ব্যাকলিংক দেওয়ার পর কি আপনার মানে সাইট র‍্যাংক করছিল বা কাজ করছিল পিবিএন এরকম গুলা কোনো কিছু? আমি বলবো যে সোফার ওই পিবিএন হচ্ছে হলো গিয়ে ওয়ার্ল্ড বেস্ট বললে আসলে ভুল হবে, আসলে আমি তো দেখি নাই অত, তবে ওয়ান অফ দ্য বেস্ট ফর শিওর। ওই পিবিএন লিঙ্কের উপরে কিছু হয় না আসলে, ঠিক আছে? মানে পিবিএন যে আসলে কি জিনিস বা পিবিএন যে আসলে কাজ করে সেটা আসলে তখন আমি বুঝছি, কারণ তখন নাম্বার ওয়ান আমার আসলে আর কোনো উপায় ছিল না। আমি 19 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস শেষে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা গেছি তো, আমার সাইটটা আর উঠবে না, আচ্ছা আমি পিবিএন লাগাই দিই। পিবিএন লাগাই দিয়ে কন্টেন্ট আপডেট করতে থাকি। তো আমি কন্টেন্টও আপডেট করলাম, প্লাস পিবিএনও লাগাই দিলাম, দেখি কি হয়। তারপর যখন কন্টেন্ট একবার উঠে গেল, তারপর পিবিএন গুলো সরাই আমি ভালো ব্যাকলিং করা শুরু করলাম। ভালো ব্যাকলিং করে তারপর আমি সাইটটা কিভাবে, মানে তারপর আমি কন্টেন্ট আপডেট করা শুরু করলাম, তারপর একদম ভালো হয়ে গেলাম আর কি গুগলের চোখে। ভালো হয়ে যায়, ভদ্র ছেলে হয়ে যায়, তারপর খালি কন্টেন্টের মধ্যে ইনভেস্ট করতে শুরু করলাম। 21 সালে এখন পর্যন্ত আমি আসলে কন্টেন্ট আপডেট ছাড়া সাইটে তেমন কিছু করি নাই আসলে। অনেক একা কাজ করলে আসলে যেটা হয় যে এখন মোটামুটি 2 জন হেল্পিং হ্যান্ড আছে, তো তুমি মোটামুটি জানো, হ্যাঁ? তো হ্যাঁ, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড থাকলে কাজগুলো একটু ইজি হয়। কিন্তু তারপরও আসলে এখন খালি কনটেন্ট আপডেট ছাড়া তেমন কিছু করি না। আর আউটরিচ এর ব্যাপারটা আসলে এখন তেমন পর্যন্ত ভাবে ভাবি না। তবে ব্যাকলিংক করা লাগবে। ব্যাকলিংক কিছু দরকার আছে। বিশেষ করে রুট ডোমেইনকে ভালো স্ট্রং ব্যাকলিংক করা খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা। এখন ভাই আমি যদি আপনার সাইটের মানে মূল থিম গুলা আমি একসাথে উঠে নিয়ে আসি। প্রথম কথা হচ্ছে সাইটের আপনার কিওয়ার্ড রিসার্চটা একটু টেকনিক্যাল ছিল, যে শুধু বেস্ট গতানুগতিক ভাবে সবাই যেভাবে করে সাধারণত যে বেস্ট রিভিউ থাকা প্রয়োজন, কিন্তু আপনি বেস্ট রিভিউ রাখছেন কিন্তু পাশাপাশি অন্য কিওয়ার্ড গুলো ইমপ্লিমেন্ট করে আপনার সাকসেস নাম্বার হুম, ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি মানে কন্টেন্ট আপডেটের ক্ষেত্রে ফ্রেশ টুল ইউজ করে কিভাবে আপডেট করতে হয় সেটা আপনার জন্য সাইটের জন্য খুবই কার্যকরিতা মানে রাখছে আপনি মনে করেন হ্যাঁ। আর কি। এই দুইটা থিওরি দিয়েই তো মূলত মানে আপনার মেইন যদি মানে আর ছোট ছোট অনেক থিওরি থাকে, কিন্তু মেইন দুইটা থিওরিতে আপনার দুইটা সাইটের এইটা এই দুইটা হ্যাঁ, নাকি অবশ্যই। এই সাইড থেকে আল্লাহর মতে আপনি সাকসেস মানে এই দুইটা থিওরির উপরে নির্ভর করে মানে বলা চলে। আর ছোট ছোট তো অনেক কিছুই থাকে হ্যাঁ, আসলে, ঠিক না? কিন্তু এই দুইটাই মানে আপনার মেইন থিওরি মানে একদম আপনার সাইটের কাজ করার জন্য মানে ভালো একটা জায়গা পৌঁছানোর জন্য, হ্যাঁ। রাইট? তো এই তো যদি এখন কেউ ইএমডি ডোমেইন দিয়ে হুম। শুরু করে তাইলে কি ভালো করতে পারবে আর শুরু করা উচিত কি না? তো ২১ সালে এসে আমি বলব যে আসলে ইএমডি ডোমেইন নিয়ে কাজ করাটা একদম যদি ফ্রেশার্স হয়, তাহলে অ্যান্সার হচ্ছে হলো গিয়ে নো। করাটা উচিত হবে না। কেন উচিত হবে না? কারণ হচ্ছে হলো গিয়ে ইএমডি ডোমেইনে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ধৈর্য ধরে কাজ করতে হয়, কিভাবে কনটেন্ট লিখতে হয়। আমি আসলে লাকি ছিলাম আর আমি নিজে কনটেন্ট লিখতে জানতাম কিছুটা। তার হয় যার কারণে হয়তোবা আমি, হ্যাঁ, বলতে পারো যে আমি লসে নাই। আমি মোটামুটি ভালো ইনকাম করছি। কিন্তু এখন যদি কেউ ২১ সালে এসে সাইট করে, তাহলে অনেক কিছু আসলে চিন্তা করে সাইট করা উচিত। ১ম আ বলব যে নিউবিদের কখনোই ইএমডি ডোমেইন নিয়ে সাইট শুরু করা উচিত না। তবে কেউ যদি পিএমডি মানে পার্শিয়ালি ম্যাচ ডোমেইন নিয়ে অথবা ইএমডি ডোমেইন নিয়ে কাজ শুরু করেই ফেলে, তাহলে আমি তার জন্য বলব যে আ আমি যে স্ট্র্যাটেজি গুলো বললাম সেটা যদি কোনোভাবে সে ফলো করে অ্যাফিলিয়েট সাইটের জন্য, তাহলে মনে হয় সে ভালো বেনিফিট পাইতে পারে। সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। এবং আরেকটা কথা হচ্ছে হলো গিয়ে আমি যেটা বললাম যে নো, মানে নিউদের জন্য হলো গিয়ে এটা নো। হ্যাঁ? আর কেউ যদি শুরু করে ফেলে তাহলে সেটা যাতে কন্টিনিউ করে। সেটা যাতে সাইটটাকে গিভ আপ না করে। অনেকে যেটা করে যে আচ্ছা ঠিক আছে, আমার মানুষ আমার সাইটটাকে খারাপ বলতেছে। এটা নিয়ে তো বিষে কাজ করা সম্ভব না। আমি সাইটটা নিয়ে আর কাজ করব না। সেটা যাতে না করে। এটা হচ্ছে আমার কনসেপ্ট। আর ইয়েস কখন সেটা আমি বলি। আ অনেক, অনেক প্রোডাক্ট আছে যেমন লাইট। কেউ যদি বলে বেস্ট অর লাইট রিভিউ, যদিও এটা খুব ভালো একটা মানে আমার কাছে ডোমেইন নামটা ভালো পছন্দ না খুব। বেস্ট লাইট বা অথবা বেস্ট লাইট হাব, এরকম যদি একটা ইয়া করে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইএমডি বেস্ট লাইট আছে। তো লাইটিং ইন্ডাস্ট্রিটা এত বড়, এত বড়, যেটা কোনোদিন আসলে একটা মানুষের পক্ষে শেষ করা সম্ভব না। এই যে মনে করো ঘরের লাইট, হসপিটালের লাইট, স্টেডিয়ামের লাইট, কত রকমের লাইট হয়। তো এটা কিন্তু, হ্যাঁ, ইনডোর লাইট, হ্যাঁ, আউটডোর লাইট, হ্যাঁ, কোনো ওয়ারেভার শেষ লাইট। নাই। লাইটের কোনো শেষ নাই। তো লাইট ইন্ডাস্ট্রি নিয়ে যদি কেউ শুরু করে, মানে কেউ যদি ইএমডি নিয়ে কাজ করে কিন্তু তার নিশটা যদি এতটাই ব্রড হয় যেটা শেষ করা সম্ভব না, তাহলে আসলে ইএমডি ডোমেইন খারাপ কিছু না। করতে পারে। এটা আমি কারণ কি? সে কিন্তু বেস্ট লাইটকে র‍্যাংক করতে চায় না। এটা বুঝাইতে হবে গুগলকে। যে আমি বেস্ট লাইট নিয়ে ওয়েবসাইট করছি কিন্তু আমি বেস্ট লাইটকে র‍্যাংক করাতে চাই না।
আমি এটার নাম রাখছি তোমার কাছে জানানোর জন্য যে আমি লাইট নিয়ে ওয়েবসাইট করছি। হ্যাঁ, এটা হলো কথা যে আমি যদি ইএমডি ডোমেন নিয়ে কাজ করি, আমি যদি মনে করি আমি চ্যালেঞ্জটা নিব, আমার নিশটা যাতে ব্রড হয়, এমন যেহেতু না হয় যে বেস্ট এমআরএফ ব্যাট ডট কম। কারণ বেস্ট এমআরএফ ব্যাট বলতে খুবই ন্যারো নিশ হয়ে গেল। এমআরএফ ব্যাট বাদে আমি আর অন্য কোনো নিশেটা যেতে পারবো না। তো এমন নিশে যদি হয় তাহলে যাওয়া উচিত না। এটা আর যদি মনে করো যে রিস্কটা অনেক ব্রড, আমি অনেক কাজ করতে পারবো, তাহলে যাওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত ভিউ, মানুষের ভিউ ডিফারেন্ট হতে পারে। কিন্তু আমাকে যদি কেউ বলে ২১ সালে আমি কি নিয়ে কাজ করব, তাহলে আমি বলবো যে আমি এমডি ডোমেন নিয়ে কাজ করব না। কারণ ২ ওয়ার্ডের ব্র্যান্ডেবল ডোমেনগুলো খুবই সুন্দর এবং এইগুলাতে কাজ করলে মানে সাস্টেনেবিলিটি ভালো। ওয়েবসাইটটাকে অনেক বড় করা যায়, অনেক ব্রড করা যায়। সো হ্যাঁ, এই তো। তাইলে তো ভাই আমাদের মানে আপনার সাইট সম্পর্কে টোটাল মানে আল্লাহর রহমতে সবকিছু মানে জানতে পারলাম যে কি কি হয়েছে, কি কি করছেন বা না করছেন। তো আমরা যদি নেক্সট মানে আপনি যখন সাইট সেল করবেন, সাইটটা কিভাবে সেল করলেন, মার্কেট প্লেসে কিভাবে লিস্টিং হুম। করলেন, এগুলো একদিন জানবো ইনশাল্লাহ আপনার থেকে। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সেলের তৌফিক দান করে, তাহলে ইনশাল্লাহ আবার আসবো, আবার আইসা তোমাকে তখন সেই গল্প বলবো যে সাইটটা কিভাবে সেল করলাম বা কি করলাম। আমার জন্য দোয়া রাখো। ভাই ধন্যবাদ আমাকে মানে আমাকে সময় দেওয়ার জন্য, আপনার হিস্টরি গুলা বলার জন্য। আমি অনেক কিছু শিখলাম। অথবা আমরা এই ভিডিওটা যেখানে পাবলিশ করবো মানে হুম। পডকাস্টটা আর কি, তারাও আশা করি ভালো কিছু জানতে পারবে হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আর আমাকে সুযোগ দেওয়ার জন্য, এইগুলো বলতে দেওয়ার জন্য। তুমিও ভালো থেকো। হ্যাঁ, দোয়া অবশ্যই রাখেন ভাই। অবশ্যই। হুম। আল্লাহ আল্লাহ হাফিজ। হাফেজ। আল্লাহ ভালো হাফিজ। থাকবেন ভাই।